জি ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে। সাউন্ডটা কি একটু বাড়ানো যায়? এখন কি ঠিক আছে সাউন্ড? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না, যদি বেশি প্রবলেম হয় তাহলে বলতে একটু পারেন, আমি বাড়ালে ভালো হইতো আর কি। আচ্ছা ঠিক আছে। না না না, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। না যদি ভাইয়া সমস্যা নাই, সাউন্ড ওকে ওকে ক্লিয়ার শোনা যাইতেছে আমার এই বাস থেকে। ওকে 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 ঠিক আছে ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে আগে আমাদের ওয়েবসাইটে যাই। আচ্ছা, তো এটা তো আমরা লাস্ট এরকম করে রাখছিলাম, তো যা ছিল এগুলো আমরা সব ডিলিট করে দিব, ডিলিট করে দিব, সবকিছু একদম নতুন ভাবে করবো। ওকে, তাহলে আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাই। অথবা আমরা একটা কাজ করতে পারি, একটু দ্রুত করার জন্য আমরা ডিরেক্ট হচ্ছে সি প্যানেলে গিয়ে আমরা এটাকে আনইনস্টল করে দিই, তাহলে আরো বেশি ভালো হবে। আনইনস্টল কিভাবে করতে হয় মনে আছে তো সবার নাকি? হ্যাঁ মনে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সুদীপ ভাই মানে আমাকে কল দিছিলেন, আপনার যে ক্লায়েন্টের ওটার আপডেট কি? হ্যাঁ ভাই, ওটা কল দিয়েছিলাম, ওটা আমি সব দিয়েছি ভাই। তো এই লোকেশনটা চেঞ্জ করে দিয়েছেন? ওকে, তো আমরা এখন নতুন করে আবার হচ্ছে এটা ইনস্টল করবো, তো আমরা দেখবি এটা আসছে নাকি চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে। তো নতুনটা আমরা আবার ইনস্টল করবো, এখান থেকে আমরা দিব হচ্ছে https www.wp বাদ দিয়ে দিব, আর বাকি সব যেমন আছে তেমনই থাকুক। আমরা ইউজার অ্যাডমিনে রাখি, পাসওয়ার্ডটা আগে যেমন ছিল তেমনই দিব। ওকে, তো এটা হচ্ছে আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে নিচে আসবো, আসার পর আমরা ইনস্টল ক্লিক করবো, তাহলে আমাদের ওয়েবসাইট ইনস্টল হয়ে যাবে। একদম জিরো থেকে আমরা ই কমার্স সাইটের যে প্রসেস সেটা আমরা দেখবো। আচ্ছা ভাইয়া, এটা ইনস্টল হতে হতে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এইচটিটিপিএস এর পর www.টা না দিলে ভালো হয় না? যে আমাদের ক্যারেক্টার কিছুটা কমলো, অনেক সময় তো ক্যারেক্টারটা এসইউর ক্ষেত্রে একটু ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যার সেটা কারণে। বেসিক্যালি হইতে পারে আপনার এই যে এখান থেকে ডোমেনের নাম যেখান থেকে শুরু হবে সেখান থেকে, আর হচ্ছে স্ল্যাশের পরে যেগুলো থাকে সেটা। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, জি মানে ক্যারেক্টার www.এর এটা পর ম্যাটার থেকে করে। কাউন্ট হয়। জি জি জি, আচ্ছা এরপর থেকে কাউন্ট করা হয়। আপনার যেমন অনেক ডোমেনের ভিতরে দেখবেন আপনারা 1 2 3 করে এগুলো আছে, ঠিক আছে? তারপর হচ্ছে স্মল লেটার ক্যাপিটাল লেটার অনেকে মিলায় নাম দেয়, ওইগুলো একটু এসইওতে প্রবলেম হয়। প্লাস হচ্ছে অনেকের যে লিঙ্ক থাকে, অর্থাৎ যে স্ল্যাশের পরে যেটা থাকে, অনেক জায়গায় যে এই লিঙ্কগুলো, এই টাইপের যে লিঙ্ক থাকে অনেক ওয়েবসাইটে, এগুলো হচ্ছে আপনার ডিফিকাল্ট এসইও করা। ঠিক আছে, এগুলো আমরা এসইও যখন কথা হয় তখন আলোচনা করবো। ঠিক আছে। ওকে, তো আমাদের এই হচ্ছে বর্তমানে সাইটের অবস্থা। তো আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাই, এখানে ক্লিক করে আমরা ডিরেক্ট অ্যাডমিন প্যানেলে চলে যাব। তো এখান থেকে মূলত আসলে আমাদের কাজ শুরু করতে হবে। তো যেহেতু আমরা একটা ই কমার্স সাইট রেডি করব, তো আমাদের সবার আগে কি দরকার? একটা ই কমার্স রিলেটেড থিম দরকার। ওকে, তো আপনারা যদি থিমে গিয়ে সার্চ করেন তাহলে আপনারা এরকম অনেক থিম পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে ই কমার্সের জন্য বানানো থিমগুলো। তো আমরা যদি এখানে নিউ থিমে যাই, গিয়ে যদি আমরা এখানে সার্চ করি, শপিং লিখে যদি সার্চ করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন শপিং, শপিং মল, শপিং প্লাস, ওকে, তারপর হচ্ছে শপিং মার্ট, শপিং কার্ট, এম শপ, অনেক ধরনের থিম আছে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি ই কমার্স ওয়েবসাইটের জন্য এই থিমগুলো। ওকে, যতগুলো থিম দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য। আর আপনি যদি একটা থিমের প্রপার ভাবে কাজ বুঝতে পারেন, তাহলে আপনি এখান থেকে যে কোনো থিমে আপনি কাস্টমাইজ করতে পারবেন, বা যে কোনো থিমে আপনি কাজ করতে পারবেন। তো এর মধ্যে সব থেকে পপুলার যেটা বলতে পারেন, বা সব থেকে বেশি ইউজার ফ্রেন্ডলি যেটা, সেটা হচ্ছে শপিং কার্ট, এই থিমটা। ওকে, তো আমরা আজকে মূলত এই থিমটাই দেখবো। দেন আমি আপনাদেরকে আরো একটা থিমও দেখাবো। তো আমরা আগে এটা দেখে নিই। তো আমরা হচ্ছে ফার্স্টে যে এখানে ইনস্টল করবো,
ইনস্টল হতে কিছুটা টাইম নেবে, হয়ে গেছে অলরেডি। এরপর হচ্ছে আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব। ওকে, আমাদের থিম অ্যাক্টিভেট হয়েছে। তো থিম অ্যাক্টিভেট হলে আপনি এখানে থিমের সম্পূর্ণ লুকটা দেখতে পাবেন। আর কিছু কাজ করতে হবে থিমের এক্সাক্ট লুকটা দেখার জন্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট কিছুটা চেঞ্জ হয়েছে থিমের, বাট এক্সাক্ট যে লুকটা যেটা হচ্ছে আমরা ওই যে ওখানে যে ডেমো দেওয়া ছিল, ডেমো যেটা আমরা দেখছি সেটার সাথে কিন্তু এরকম কিন্তু আসে না। আমার থিমটা যদি মেট্রো লুক আনতে চাই তাহলে আমার থিম কিরকম হইতে হবে, লুকটা এরকম থাকতে হবে, ঠিক যেমনটা আমরা এই ইমেজে দেখতে পাচ্ছি। ওকে, তো এটা নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এইখানে যখন থাকবে তখন দেখতে পাবেন উপরে একটা নোটিফিকেশন থাকবে সবসময়, আপনি ওয়ার্ডপ্রেসের যে ভার্সনে থাকেন না কেন, এই যে এই নোটিফিকেশনটা আপনি সেখানে দেখতে পাবেন। এটা অ্যাক্টিভ করার পরে আর যতক্ষণ পর্যন্ত আপনি এটা কেটে না দিবেন এটা যাবে না, থাকবে এখানে। তো এই যে ডাউনলোড ডেমো ইম্পোর্ট প্লাগইন শপিং কার্ট, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে themefreshia.com নামে একটা ওয়েবসাইট আমাদেরকে নিয়ে যাবে। আর ওখান থেকে আমাদেরকে হচ্ছে একটা প্লাগইন ডাউনলোড করতে হবে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড। তো আমরা এই ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আমাদের হচ্ছে 2.5 MB এর মতো সাইজ একটা প্লাগইন হচ্ছে আমাদের ডাউনলোড হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। লোড হচ্ছে। যে ডাউনলোড হয়ে যাচ্ছে নিচে। ওকে, তো এটা ডাউনলোড হয়ে গেছে আমাদের যে প্লাগইনটা আপনারা দেখতে পাচ্ছেন। প্লাগইন যেখানে ডাউনলোড হয়ে গেছে এটা জিপ ফাইল। তো প্লাগইন ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, তো যেহেতু একটা প্লাগইনের কাজ তো অবশ্যই আমাদের প্লাগইন সেশনে যেতে হবে। তো এই যে আমরা অ্যাপিয়ারেন্সের নিচে দেখতে পাচ্ছি প্লাগইনস, আমরা প্লাগইনস আসবো, দেন হচ্ছে অ্যাড নিউ। ওকে, তো যেহেতু প্লাগইনটা অলরেডি আমরা ডাউনলোড করে ফেলছি, তাহলে কি আমরা নতুন কোনো প্লাগইন এখানে সার্চ করব নাকি আমরা হচ্ছে ওই ডাউনলোড করা প্লাগইনটা এখান থেকে আপলোড করব, কোনটা করব? ভাইয়া অ্যাক্টিভেট করবো না, মানে তো ডাউনলোড করেছি, ডাউনলোড করেছি বাট সেটা দেখো আপলোড করবো হয়। হ্যাঁ, ওটা তো আগে আমার সার্ভারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে আপলোড প্লাগইন, এখানে আমরা ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চুজ ফাইল, অর্থাৎ যে ফাইলটা আমি আপলোড করব সেটা আমরা এখান থেকে চুজ করব। তো এই যে এটা হচ্ছে আমরা যেটা ডাউনলোড করেছি, তো এবার আমরা ওপেন দিলাম। তো ওপেন দিলাম আর এই যে প্লাগইনটা এখানে হয়ে গেছে, চলে আসছে। এবার জাস্ট আমরা এখানে ইনস্টল নাওতে ক্লিক করে প্লাগইনটাকে এখান থেকে আমরা ইনস্টল করে ফেলব। দেন এটা ইনস্টল হয়ে গেলে তারপর আমরা অ্যাক্টিভ করব। তো এটা ইনস্টল মেবি হয়ে গেছে, কিছুক্ষণ টাইম নেবে। ভাইয়া মাঝখানে একটু বুঝিনি, মানে প্লাগইন কোনটা আমরা ইনস্টল করলাম, নামটা কি? যে আমি আবার একটু দেখাচ্ছি। আমরা হচ্ছে এই যে এই সাইটে আসছিলাম একটা বাটনে ক্লিক করে, আসার পর আমরা এখান থেকে একটা ফাইল ডাউনলোড করেছি, এটা জিপ ফাইল, যেটা একটা প্লাগইন। দেন ওই প্লাগইনটা হচ্ছে আমরা এখানে প্লাগইন সেশনে এসে আপলোড করে ইনস্টল করেছি। আর এখান থেকে এবার আমরা হচ্ছে এটা অ্যাক্টিভ করে দিই। ঠিক আছে, আপনি ভিডিওটা করে রিপিট বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমাদের কিন্তু একটা প্লাগইন হয়ে গেছে। এই যে এই প্লাগইনটা আমরা একটু আগে ইনস্টল করে অ্যাক্টিভ করছি, যে থিমফ্রেশিয়া ডেমো ইম্পোর্ট। ওকে, এখন এই প্লাগইনটা আমরা জানি যে আমি বলছিলাম আপনাদেরকে, যখনই আমরা কোনো প্লাগইন ইনস্টল করবো তখন কি হবে, আমাদের এখানে একটা অপশন বেড়ে যাবে, তাই তো? জি ভাইয়া জি। জি, তো আমরা এই যে প্লাগইনটা যে আমরা ইনস্টল করলাম, এইটার অপশনটা আপনারা কি এখানে কোনো জায়গায় দেখতে পাচ্ছেন? না, সেটিং এ গেলে পাওয়া যাবে না। সবগুলো আসলে সেটিং আসে না, এক একটার ভিতরে চলে যায়, কিছু কিছু সেটিংস আচ্ছা, আসে। সেটিং এ গেলে পাওয়া যাবে। এটা না ভাইয়া বাম পাশে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা পাওয়ার জন্য হচ্ছে এটা আমরা পাবো যদি আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাই, তাহলে আমরা পাবো অ্যাপিয়ারেন্সে গেলে একটা নতুন অপশন অ্যাড হয়েছে দেখতে পাবেন। এই যে অ্যাপিয়ারেন্স আসলাম, নতুন একটা অপশন আপনারা এখন দেখতে পাবেন, এই যে ইম্পোর্ট ডেমো ডাটা। আগে কিন্তু এই নামের কোনো অপশন এখানে ছিল না। ওকে, তো আমরা হচ্ছে যে ইম্পোর্ট ডেমো ডাটা এই জায়গাটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করলে আমাদের সামনে একটা পেজ ওপেন হবে, যেরকম দেখতে পাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্লাগইনটা ছিল, সেই সরি আমাদের যে থিমটা ছিল সেই থিমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া ওদের আরেকটা থিম আছে যে শপিং কার্ট প্লাস, আর এগুলো হচ্ছে একটু প্রিমিয়ামের, যে বাইনে ওনার কাছে কিনে দিতে হবে। তো আমরা ডিরেক্ট এটাই ইউজ করবো। ঠিক আছে, এগুলো সবগুলোই প্রসেস নেই। তো আমরা হচ্ছে এখান থেকে যে ইম্পোর্ট লেখা আছে আমরা ইম্পোর্টে ক্লিক করবো। দেন হচ্ছে ইয়েস ইম্পোর্ট, এখানে আমরা ক্লিক করবো। তারপর আমাদেরকে কয়েক সেকেন্ড একটু ওয়েট করতে হবে। ওকে, এখানে এটা ইম্পোর্ট হচ্ছে, আমরা একটু টাইম দেবো, কিছুক্ষণ ওয়েট করবো। ভাইয়া তার মাঝে একটু বলি যে ই কমার্স প্লাগইনটা কি আমরা
ই কমার্সের ক্ষেত্রে ইউজ করলে সবচেয়ে ভালো হয় না? হ্যাঁ, একটা খুব ভালো E-commerce? কোশ্চেন করছেন। সেটা হচ্ছে অনেকের ধারণা নেই আসলে যে ই-কমার্স জিনিসটা কি। বেসিক্যালি আমরা যদি এই থিম না নিয়েও অন্য যে কোনো একটা থিম নিই, সাপোজ ই-কমার্সের না থিমটা অন্য একটা ব্লগের থিম বা যে কোনো থিম, যে কোনো টাইপের থিম হোক না কেন, সেটা দিয়ে আপনি একটা ই-কমার্স সাইট বানাতে পারবেন যদি আপনার কাছে ই-কমার্স নামের প্লাগইনটা থাকে। কিন্তু ধরেন আপনার থিম আছে ই-কমার্সে, কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসে ই-কমার্স নামের প্লাগইনটা নাই, তাহলে আপনি কখনো ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন না। ই-কমার্স ওয়েবসাইট বানাতে হলে অবশ্যই আপনার ই-কমার্স থাকতে হবে, থিম যেটাই থাকুক না কেন, প্লাগইন যে ই-কমার্স ওইটা থাকতে হবে অবশ্যই আপনার ওয়েবসাইটে। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। কারণ ই-কমার্স হচ্ছে ই-কমার্সের সম্পূর্ণ সেটআপটা বা ম্যানেজমেন্টটা করে এখানে। আমরা আজকে কি ই কমার্স দেখছি না ভাইয়া? জি, মানে জি। তাহলে তো আমরা ই কমার্সটা এখনো ডাউনলোড করিনি। হ্যাঁ, ই-কমার্স আমরা আসবো স্টেপ বাই স্টেপ। ও কমার্সটা কি ভাই পেড নাকি? পেইড আছে, ফ্রি ইউজ করা যায়। দেখাবো আমি কখন পে করতে হবে, কখন ফ্রি ইউজ করতে পারবো। ঠিক আছে? ভাই এইগুলো আমরা ইউটিলাইজ করব কিভাবে আমাদের নিজেদের জন্য? নিজেদের জন্য বলতে আপনি যদি কখনো হচ্ছে নিজের কোনো ই-কমার্স বিজনেস করতে চান সেক্ষেত্রে করতে পারেন, বা যদি আপনি হচ্ছে কখনো কি বলে ড্রপ শিপিং করতে চান, যদি ড্রপ শিপিংটা সবাই শপিফাই দিয়েই করে, বাট আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন, সেক্ষেত্রে বিজনেসের জন্য। আর তাছাড়া ক্লায়েন্টের যখন কাজ করতে যাবো তখনও মাঝে মাঝে প্রবলেম দেখা দেয়, ওইগুলো একটু সলভ করে দিতে হয়। এইসব যাবতীয় কাজের জন্য জানা দরকার হবে না। আচ্ছা, একটু ডিটেইলস বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে, তো আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এটা কেটে দিই, এটা আর লাগবে না। এবার দেখেন আমাদের থিম হচ্ছে এরকম ছিল কিছুক্ষণ আগে, তো আমরা একটু রিফ্রেশ দিই এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থিম চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা ওয়েবসাইটের নাম আর একটা লোগো দেখতে পাচ্ছি, উপরে অ্যাড্রেস, ফোন নাম্বার এইসব দেখা যাচ্ছে। এখানে কিছু সোশ্যাল আইকনস দেখা যাচ্ছে। এখানে লগ ইন অ্যাকাউন্টের ওয়েবসাইটে লগ ইন করার কিছু অপশন দেখতে পাচ্ছি, সার্চ বার, এখানে কিছু মেনু আছে, এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার আছে, এখানে একটা স্লাইড আছে, এখানে কয়েকটি ইমেজ আছে, আর বাকি তো যা আছে ওগুলো আমরা তো আপলোড করার পর এখানে আসবো। ওকে, আর এখানে শপ নামের যে পেজ আছে, যে শপ পেজ, এখানে হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো আপলোড দেবো সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে। এটা হচ্ছে ব্লগ পেজ, এখানে আমি যদি কোনো ব্লগ মানে পোস্ট করে যদি আপলোড করি সেই ব্লগগুলো হচ্ছে এখানে দেখা যাবে। ওকে, এগুলো সবই এডিট করা যাবে, কাস্টমাইজ করা যাবে, করে আমরা আমাদের মতো করে দিতে পারবো। এটা হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ, আর এখানে হচ্ছে আমরা একটা ওই যে একটা কন্ট্যাক্ট ফর্ম দিতে পারবো। ওকে, বুঝতে পারছি সবাই? ক্লিয়ার তো মোটামুটি বিষয়টা? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ ভাই, আগে আপনি আগের দিন যে দুটো ক্লাস করালেন ওয়ার্ডপ্রেস, এটার সঙ্গে ওই দুটোর সঙ্গে এই ক্লাসের কি সম্পর্ক? ওগুলো ওয়ার্ডপ্রেসের, এটা ওয়ার্ডপ্রেস, শুধু ওগুলো হচ্ছে ব্লগ সাইট বানানোর জন্য, এটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট বানানোর জন্য। দুইটা দুই ধরনের ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট দিয়েই তো আমরা হচ্ছে গুগলে শপিং গুলো করতে পারি। জি, করতে পারবো। শপিং অ্যাড ক্যাম্পিং তো আমরা যখন গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট আর ওয়েবসাইট লিংক করব, এই স্টোর থেকে তো করা যেতে পারে। জি, অবশ্যই করা যেতে পারে। আর আপনার যদি হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি কখনো শপিং অ্যাডস ক্যাম্পেইন সাকসেসফুলি রান করতে পারবেন না, অনেক প্রবলেম ফেস করতে হবে। আচ্ছা, কারণ আপনার যদি জানাই না থাকে যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা প্রোডাক্ট কিভাবে আপলোড দিতে হয় বা ই-কমার্সের যে প্রসেস সেটা কিভাবে কাজ করে, তাহলে শপিং নিয়ে কাজ করবে কিভাবে, তাই না? ওকে, তো এবার আসবো আমরা হচ্ছে ই-কমার্সে। এখন আসি ই-কমার্সের কাজ। তো ই-কমার্স হচ্ছে বলতে পারেন যে ওয়ার্ডপ্রেসের কয়েকটা পপুলার প্লাগইনের মধ্যে একটা, আর সবথেকে ভারী প্লাগইনগুলোর মধ্যে একটা প্লাগইন, মানে যেটা হচ্ছে বলতে পারেন যে অনেক বেশি ওয়েট। ওকে, তো ওই প্লাগইনটা এখন আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য হচ্ছে আমরা প্লাগইনে চলে যাব, দেন হচ্ছে অ্যাড নিউ, এখানে চলে আসবো। তো আমরা এখানে সার্চ করব ই-কমার্স লিখে, জন্য যে ই লেখার সাথে সাথে চলে আসছে ই-কমার্স। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ই-কমার্স, আর প্রায় 5 মিলিয়নের বেশি অ্যাক্টিভ ইনস্টলেশন আছে বর্তমানে। ওকে, তো আমরা এটা ইনস্টল করবো। এখন ইনস্টল করতে কিছু ভাইয়া, আপডেট কি অনেক পরে পরে হয় নাকি রেগুলার আপডেট হয়? রেগুলার হয়, যে যেমন দেখেন লাস্ট আপডেট হয়েছিল 4 সপ্তাহ আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো সবই আপডেট হয়ে যায়, এটা আপডেট হয়েছে লাস্ট 4 দিন আগে। এই প্লাগইনটা আমাদের ফিউচার লাগবে যখন আমরা এসইও কাজ করব। অনেক প্লাগইনের এখনো ব্যবহার বাকি আছে, সবই ধীরে ধীরে দেখতে পারবো। ওকে, এটা ইনস্টল করতে থাকুন, ততক্ষণ কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া, এটা যদি আমরা ইনস্টল করি তাহলে আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিডটা কি অনেক বেড়ে যাবে? মানে যদি কন্টেন্ট আপলোড করি বা প্রোডাক্ট আপলোড করার পরে
ইমেজ টিমেজ থাকে। বেসিক্যালি ভাই নিয়ম হচ্ছে আপনি যদি একটা ই-কমার্স ওয়েবসাইট বানান সেক্ষেত্রে অবশ্যই আপনার হোস্টিংটা মিনিমাম 10 জিবি লাগবে, 10 জিবি হোস্টিং রাখতে হবে, নাহলে ওইটা খুব স্লো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে এটা হোস্টিং এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, হোস্টিং এর উপরে, কারণ আপনার যদি হোস্টিং বেশি থাকে সেক্ষেত্রে দেখা যায় তারা তেমন ইম্প্যাক্ট করে না। আর তাছাড়া নর্মালি যেটা ওয়েবসাইট কাজ রাখার নিয়ম সেটা হচ্ছে কি আপনার যে হোম পেজটা থাকবে সেই হোম পেজে কন্টেন্ট কম রাখতে হবে। যত কম কন্টেন্ট রাখতে পারবেন তত ভালো হবে। বেসিক ক্লাসে এসে দেখাবো, আমি রিসেন্টলি একটা কাজ করছি ওয়েবসাইট অপটিমাইজ নিয়ে, তো ওইটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আসলে এটা কত বড় একটা ইম্প্যাক্ট করে। ঠিক আছে। আর বেসিক্যালি শপিফাই ওয়েবসাইটটা কিন্তু খুব তাড়াতাড়ি লোড হয়। ওখানে তো আলাদা করে আমার হোস্টিং কেনার প্রয়োজন হচ্ছে না, ওরাই তো হোস্টেড সার্ভার থাকে। শপিফাই তো অলমোস্ট অনেক সময় সেম প্রবলেম হয়। শপিফাই দেখা যায় যে আপনার যখন শপিফাইতে অ্যাপস ইনস্টল করা হয় অথবা আপনার যখন ওই বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড করা হয় বা কিছু ফিচার অ্যাড করা হয় সেক্ষেত্রে তখন শপিফাই ওয়েবসাইটটাও মাঝে মাঝে স্লো হয়ে যায়। তো তখন আমাদের দেখা যায় যে অ্যাপসগুলো দরকার না, আননেসেসারি আমরা ইউজ করতেছি, মানে ইনস্টল করে রেখে দিচ্ছি, অ্যাপসগুলো ডিলিট করে দিতে হয়, বা যে প্রোডাক্টগুলো তেমন কোনো ডিমান্ড নাই বা সেল হচ্ছে না তেমন প্রোডাক্টগুলো সরাই ফেলতে হয়। এরকম কিছু কাজ তখন করতে হয়। আপনি কোনটাকে সাজেস্ট করেন ভাইয়া, মানে এই যে ই কমার্স ওয়ার্ডপ্রেসের নাকি শপিফাই পপুলারিটিটা সবচেয়ে বেশি? যদি আপনি ড্রপ শিপিং করেন তাহলে তো শপিফাই বেস্ট, শপিফাইয়ের উপরে অন্য কোনটা যেতে পারবে না কখনো। আর যদি হচ্ছে আপনি ই কমার্সের কথা বলেন যে আমি ই কমার্স বিজনেস করবো তাহলে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের ই কমার্স ইউজ করা হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়া একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। কোশ্চেন হলো, আমরা গুগল শপিং অ্যাপস যখন করব তখন আমাদের যে মার্চেন্ট সেন্টার যখন আমরা 5টা কানেক্ট করি, ওয়েবসাইট লিঙ্কটা যখন করব তার জন্য কি আমার শপিফাই বা ই কমার্স গুলো লাগবে? হ্যাঁ, যে কোনো একটা লাগবে, হয় শপিফাই লাগবে না হলে ই কমার্স একটা লাগবে। মানে ওয়ার্ডপ্রেস বলো, এগুলো কি ওয়ার্ডপ্রেস ব্লগ? সরি ভাই, বুঝতে পারিনি লাস্টের কথাটা। এগুলো কি ভাই ওয়ার্ডপ্রেসের ব্লগ সবকটা? হ্যাঁ, এগুলো সব ওয়ার্ডপ্রেস। আচ্ছা, বুঝেছি। ওকে, তো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, এখন আমাদের হচ্ছে এটা অ্যাক্টিভ করে দিতে হবে। ওকে, তো অ্যাক্টিভেট করার পর আপনাকে একটা অন্য পেজে নিয়ে যাবে, আপনাকে এখানে রাখবে না, কারণ ই-কমার্সে একটু আমাদের ছোটখাটো কাজ করতে হবে, বা বলতে পারেন যে একটা অ্যাকাউন্ট খোলার মতো বা কিছু ইনফরমেশন আমাদের একটু দিতে হয় তাদের কাছে, দেন হচ্ছে আমরা ই-কমার্সে এন্ট্রি নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিক এখানে নিয়ে আসছে। তো প্রথমত আমাদের হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে হবে, কান্ট্রি দিতে হবে, সিটি দিতে হবে, জিপ কোড দিতে হবে। তো আমার এখানে ডিফল্ট যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের কান্ট্রি বা রিজিয়ন হচ্ছে ঢাকা বাংলাদেশ দিয়ে দিই আমরা, বাংলাদেশ ঢাকা। ওকে, আর সিটিও হচ্ছে আমরা ঢাকা দিয়ে দিই, পোস্টাল কোড নিয়ে নিচ্ছে এগুলো সব অটোমেটিক। দেন হচ্ছে আমরা কন্টিনিউ দিব। এরপর হচ্ছে তারা আমাকে বলতেছে আমার ইন্ডাস্ট্রি চুজ করতে, যে আমি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবো এই ওয়েবসাইটে। তো যেমন ধরেন আমরা বললাম যে ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, হোম ফার্নিচার, এইসব এই যে 4 ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো। দেন হচ্ছে আমরা কন্টিনিউ দিব। ওকে, এবার তারা জানতে চাচ্ছেন আপনার প্রোডাক্টটা কি ধরনের, এটা কি ফিজিক্যাল প্রোডাক্ট নাকি কোনো ডাউনলোডেবল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট বলতে যেগুলো বেসিক্যালি দেখা যায় বা ধরা যায় ওগুলো আমরা বলতে পারি ফিজিক্যাল প্রোডাক্ট। ওকে, আর কিছু প্রোডাক্ট আছে যেমন ধরেন আমরা সাপোজ যে কিছু প্রোডাক্ট আমরা একটা প্লাগইন ডাউনলোড করলাম একটা ওয়েবসাইটে গিয়ে, তো এরকম কিছু পেইড প্লাগইন আছে যেগুলো ডলার দিয়ে কিনে তারপর ডাউনলোড করতে হয়, তার মানে এটা কি ডাউনলোডেবল প্রোডাক্ট। ওকে, এরকম কিছু ওয়েবসাইট আছে যেখানে সাবস্ক্রিপশন, মেম্বারশিপ, এই টাইপের বিভিন্ন ধরনের জিনিস কেনা যায় টাকা খরচ করে। তো ওরা বলে দিচ্ছে যে আপনি যদি এই যে সাবস্ক্রিপশন, মেম্বারশিপ, বুকিং এই টাইপের যদি কোনো সার্ভিস বিক্রি করেন সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসকে পার মান্থ এই অ্যামাউন্টটা পে করতে হবে। বাট আপনি যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডাউনলোডেবল প্রোডাক্ট সেল করেন সেক্ষেত্রে আপনাকে এটা করতে হবে না। ওকে, বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। ওকে, এরপর হচ্ছে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দিয়ে হচ্ছে আমরা পরের স্টেপে চলে যাবো। তো এখানে আমাদের কয়েকটা কোশ্চেন করবো, ওগুলো অ্যান্সার দিতে হবে। যেমন তারা জানতে চাইছে যে বর্তমানে আমি কয়টা প্রোডাক্ট ডিসপ্লে করবো, তাই বললাম যে আমি সাপোজ 11 থেকে 100টা প্রোডাক্ট আমি ডিসপ্লে করবো। তারপর তারা জানতে চাচ্ছে যে কারেন্টলি সেলিং এর সোর্স আমরা কোনো জায়গায় করতেছি কিনা, তো আমরা এটা বললাম যে হ্যাঁ, ইয়েস আই ওন আ ডিফারেন্ট স্টোর পাওয়ারড বাই ই-কমার্স। ওকে, এটা সিলেক্ট করে দিলাম। তার একটা কোশ্চেন অটোমেটিক চলে আসছে, সেটা হচ্ছে যে হোয়াটস ইওর কারেন্টলি অ্যানুয়াল রেভিনিউ, যে আমার বর্তমানে অ্যানুয়াল বা বার্ষিক আয় কত।
তো এটা আমরা দিতে পারি হচ্ছে 0 টাকা, আই এম জাস্ট গেটিং স্টার্টেড। আর এখানে টাকা অটোমেটিক কেন আসছে, কারণ যে আমরা লোকেশন বাংলাদেশ দিয়ে এসেছি এই জন্য। ওকে, দেন হচ্ছে আমরা কন্টিনিউ দিই। ওকে, তো এখানে ভাইয়া এখানে প্রোডাক্টের সংখ্যাটা 11 থেকে 100 দিয়েছিলেন, তো এখন যদি কোনো কারণে আমার প্রোডাক্টের সংখ্যা আরো বাড়ে পরবর্তীতে, আর সেটা কোনো প্রবলেম নেই, আপনি ওটা দিতে পারবেন। এটা জাস্ট হচ্ছে ওরা একটা সার্ভে করতেছে থেকে বেশি কাজ না। আচ্ছা, আর এখান থেকে আপনারা যদি কখনো প্র্যাকটিস করেন তাহলে প্রথম অবস্থায় হচ্ছে এখান থেকে এখানে আসার পর ডিরেক্ট কন্টিনিউ দিবেন, অনেক টাইম লাগবে প্রসেসটা। তার কারণ হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে কিছু জিনিস এখানে ক্লিক দেওয়া আছে, তো এইগুলো কেউ সাথে নিয়ে ধরে ইনস্টল করবো। তো আমাদের এগুলো এখন সাথে নেওয়ার দরকার না, কারণ ইউটিউবে আমরা এগুলো দেখবো, সেই জন্য আমি এগুলো সব উঠিয়ে দিতেছি। উঠিয়ে দিয়ে দেন হচ্ছে এবার আমি ক্যালকুলেট দিব, তাহলে আমাদের সাথে সাথে পরের পেজে নিয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ওয়েট করা লাগবে না, আমরা অন্তত 15 থেকে 20 মিনিট বসে থাকবো ক্লিক করে, ঠিক আছে। তো এবার আমরা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে থিমটা, এটা তারপরে এদিকে আরো থিম দেখতে পাচ্ছেন। এখানে একটা থিম আছে, এটা অবশ্য ফ্রি থিম। এটা দেখেন, এটা যে $80 প্রতি বছর, এটাও $80 প্রতি বছর, এটাও $80। বাট আমার কাছে মনে হয় এখানে যে থিমের লুক দেখা যাচ্ছে, এর যে এই থিম যথেষ্ট ভালো। ওকে, তো আমরা এই যে কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম, অর্থাৎ আমি আমার অ্যাক্টিভ থিমের সাথে কন্টিনিউ করবো। দেন এখানে ক্লিক করবো আমরা। ওকে, ক্লিক করার পর আমরা এই যে এখন দেখতে পাবো আমাদের সামনে ই-কমার্স চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ই-কমার্স আসছে, সাথে এই অপশনগুলো নিয়ে আসছে, এই অপশন নিয়ে আসছে, এইটা নিয়ে আসছে, এইটা নিয়ে আসছে। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের প্রত্যেক জায়গা ধরে এখন শুধু ই-কমার্সই আছে। বুঝতে পারছি তো সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। শুধুমাত্র একটা প্লাগইন ইনস্টল করার কারণে এই যে ই-কমার্স থেকে শুরু করে একদম মার্কেটিং পর্যন্ত সবগুলো অপশন একাই নিয়ে আসছে। ওকে, তো এবার আমাদের যখন আমরা কোনো কিছু করি তখন অবশ্যই আমাদের সেটাকে সেট আপ করে নিতে হবে। তো ই-কমার্সটা আমাদেরকে সেট আপ করে নিতে হবে, কারণ সেট আপ না করলে কখনোই হবে না। সাপোজ মনে করেন আপনি একটা দোকান ভাড়া নিলেন, তো দোকানে আপনার মাল জিনিস কিনে নিয়ে আসলেন যেগুলো বিক্রি করবেন, বাট আপনি হচ্ছে কোনো কিছু ঠিক মতো গুছিয়ে রাখলেন না, আপনি কোনো প্রোডাক্টের দামও জানেন না যে কোনটার দাম কত, কোনটা কেজিতে বিক্রি হয় আর কোনটা হচ্ছে পিস হিসেবে বিক্রি হয় সেটা আপনি জানেন না। দেখা গেল আপনি আলু হালি হিসেবে বিক্রি করতেছেন আর ডিম আপনি কেজি হিসেবে বিক্রি করতেছেন, এরকম অবস্থা হয়ে যেতেছে। তাহলে কি বিজনেস চলবে নাকি বন্ধ করে দিতে হবে কিছুদিন পর? লাল বাতি চলবে ভাইয়া। সেটাই। তো এই জন্য আপনাকে কি করতে হবে, আপনার হচ্ছে দোকানে কয়েকটা সেলফ লাগাইতে হবে, দাম সেট করতে হবে যে এইটা লিটারে বিক্রি হবে, এটা কেজিতে বিক্রি হবে, এটা হালি, এটা ডজন, এটা কেজি, এরকম ভাবে হিসেব করে সেট করে নিতে হবে। তারপর আপনাকে দোকান খুলতে হবে। তো আমাদের ই-কমার্সের এরকম কিছু সেট আপ আগে করে নিতে হবে যাতে আমাদের সম্পূর্ণ কাজটা সুন্দর হয়, কারণ আমরা এখন এখানে যেভাবে সেট আপ করবো সেভাবে আমাদের কাস্টমাররা পাবে, তারা ওইভাবে প্রোডাক্টগুলো কিনবে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, তো হ্যাঁ ক্লিয়ার। এটা সেট আপ করার জন্য হচ্ছে আমরা সেটিংস এ চলে যাবো, যেখানে ই-কমার্স আসলে আপনারা দেখতে পাবেন সেটিংস আছে এদিকে লেখা, আমরা সেটিংস এ ক্লিক করব। ওকে, তো এখান থেকে বেসিক্যালি আমাদের এই ইমেল পর্যন্ত দেখতে হবে, বাকিগুলো সব ডিফল্ট থাকবে। ওকে, তো আমি একটা একটা করে দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে জেনারেল সেটিং। ওকে, তো জেনারেল সেটিং এর এগুলো তো আমরা অলরেডি দিয়ে ফেলছি, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। আমাদের এখান থেকে যে জেনারেল অপশন, এখান থেকে একটু কাজ শুরু করতে হবে। তো একটু মনোযোগ দিয়ে দেখে বুঝতে পারবেন, খুব ডিফিকাল্ট কিছু না জিনিসগুলো। নর্মাল একদম বেসিক লাইফের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন এগুলো আমরা প্রতিদিনই করি, হয়তো আপনি জানতেন না যে কিভাবে করতে হয়। এটাই যার প্রথম কি আছে, সেলিং লোকেশন, অর্থাৎ আমি কোন লোকেশন থেকে সেল করব। একটা আছে কি দেখেন, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেল টু অল কান্ট্রিজ, অর্থাৎ আমি সবগুলো কান্ট্রিতে বিক্রি করবো কিনা। মাইক্রোফোনগুলো একটু সবাই অফ রাখি, যে সবগুলো কান্ট্রিতে বিক্রি করবো কিনা। তো যদি আমি সব কান্ট্রিতে দিই তাহলে আমি অল কান্ট্রি সিলেক্ট করবো। আর আরেকটা আছে কি সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর, অর্থাৎ আমি সব কান্ট্রিতে বিক্রি করবো এইগুলো বাদে। ওই কান্ট্রিগুলোর নাম তাহলে আমাকে এখানে লিখে দিতে হবে যে এই কান্ট্রি বাদে বাকিগুলো। আচ্ছা, মাইক্রোফোন কারণ আছে, তার মানে আমি ওই কান্ট্রিগুলোর নাম বলে দিব। তাহলে কি হবে, ওই কান্ট্রিগুলো বাদে বাকিগুলোতে আমি সেল করবো। আর আমি যদি বলে দিতে চাই যে আমি শুধুমাত্র স্পেসিফিক এক অথবা একাধিক কান্ট্রিতে প্রোডাক্ট বিক্রি করবো, সেক্ষেত্রে আমি স্পেসিফিক কান্ট্রিগুলোর নাম লিখে দেবো। সাপোজ ধরেন আমরা হচ্ছে এখান থেকে লিখে দিলাম যে বাংলাদেশ। ওকে, যে আমরা হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট বিক্রি করবো। আর হচ্ছে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে হচ্ছে আমরা
প্রোডাক্ট বিক্রি করবো, ঠিক আছে, এই দুইটা কান্ট্রি আমি সিলেক্ট করে দিলাম। তার মানে কি হবে, এখন আমি প্রোডাক্টগুলো শুধুমাত্র এই দুইটা কান্ট্রিতে আমি সেল করবো। ওকে, এবার আসে হচ্ছে শিপিং লোকেশন। শিপিং বলতে বেসিক্যালি যেটা বোঝানো হয় সেটা হচ্ছে একটা প্রোডাক্ট, একটা ই কমার্স ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট কেনার পর থেকে কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে সময়টা বা যে প্রসেসটা, সেইটাকে মূলত বলা হয় শিপিং প্রসেস অথবা শিপিং বলা হয়। ওকে, তো এই শিপিং এর বেসিক্যালি জায়গাটা বা লোকেশনটা কোথায় হবে বা কোথায় থাকবে সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো শিপিং লোকেশন অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু কান্ট্রি বাংলাদেশ দিয়েছি, তো আমরা ওখান থেকেই দিব। তো আমরা এখান থেকে দিব যে শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি। এখানে আমি হচ্ছে বাংলাদেশ দিয়ে দিচ্ছি সিলেক্ট করে। ওকে, এরপর এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এবার আসি হচ্ছে আমরা এনাবেল ট্যাক্সেস, অর্থাৎ আপনার এখানে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো যখন কাস্টমার কিনবে তখন এটার সাথে ট্যাক্স ইনক্লুড হবে কি হবে না। তো আপনি যদি এটা টিক দিয়ে দেন তাহলে ট্যাক্সটা ইনক্লুড হবে, যদি টিক না দেন তাহলে ট্যাক্স ইনক্লুড হবে না। ওকে, আর এটা ক্যালকুলেটর করবে না তারা। এবার আসে হচ্ছে এনাবেল কুপন। তো প্রথমত দেখতেছেন এটা ডিফল্ট অবস্থায় টিক দেওয়া আছে, আমি যদি টিকটা উঠিয়ে দিই তাহলে এখানে বেসিক্যালি কিছুই নেই, এখন দেখতে পাচ্ছেন আপনারা। তো কুপন, এনাবেল কুপন জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে অনেক ওয়েবসাইটে কুপন দেওয়া হয় বিভিন্ন ধরনের। কুপনটা কেন, যাতে হচ্ছে আপনি কোনো কিছু ওখান থেকে পারচেস করতে গেলে ডিসকাউন্ট পান একটা, ওই ডিসকাউন্টের জন্য মূলত হচ্ছে কুপন দেওয়া হয়। তো আপনার ওয়েবসাইটে এরকম কোনো কুপন থাকবে কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যে কুপন থাকবে কিনা সেটা তো এখান থেকে সিলেক্ট করবেন, বাট কুপনের কাজ করতে হবে এই যেখানে কুপন অপশন আছে ওখান থেকে। তো সেটা আমরা দেখবো সেখান থেকে। এরপর হচ্ছে যে কুপনের যে ডিসকাউন্টটা হবে সেই ডিসকাউন্টটা অটোমেটিক ক্যালকুলেট হবে কিনা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে ডিসকাউন্ট অটোমেটিক ক্যালকুলেট হয়ে আমাদের সামনে চলে আসবে। ওকে, এবার আসি কারেন্সি, যে আমাদের যে ওয়েবসাইট থাকবে সেখানে কোনো একটা কারেন্সি কি থাকবে। ওকে, তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে ওয়েবসাইটটা করবো বা যেখান থেকে করি না কেন সেখানকার আমরা কারেন্সিটা এখান থেকে দিয়ে দিব। তো যেহেতু বাংলাদেশ থেকে করতেছি তো আমাদের কারেন্সি টাকা থাকবে। ওকে, দেন হচ্ছে কি আছে থাউজেন্ড সেপারেটর। থাউজেন্ড সেপারেটর হচ্ছে আপনারা জানেন যে হাজার, লাখ, তারপর কোটি, এগুলোর মাঝখানে কমা বসাইতে হয়। তো কমাগুলো থাকবে কি থাকবে না সেটা আপনি এখানে দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে যে ডেসিমাল সেপারেটর। আমরা জানি অনেক ওয়েবসাইটে গেলে প্রোডাক্টের শেষে দেখা যায় সাপোজ প্রোডাক্টের দাম 100 টাকা, তাহলে লেখা থাকে 100.2 ওকে, তো ওই দশমিকটা থাকবে কিনা, আবার দশমিক থাকলে দশমিকের পরে শূন্য কয়টা থাকবে, একটা থাকবে নাকি দুইটা থাকবে, এই সেটআপগুলো আমরা এখান থেকে করে দিতে পারবো। ওকে, আর আরেকটা হচ্ছে কি যে কারেন্সি পজিশন, লেফট নাকি রাইট, অর্থাৎ কারেন্সিটা সেটা কোথায় থাকবে, ডান পাশে থাকবে নাকি বাঁ পাশে থাকবে। তো নরমালি আমরা জানি ইন্টারন্যাশনালি সবসময় কারেন্সি থাকে বাঁ পাশেই লেখা হয়। ওকে, বুঝতে পারছি তো সবাই? বাংলাদেশের টাকাটা কি লেফট সাইডে না রাইট সাইডে? বাংলাদেশ যখন আসলে বাংলাদেশ পাবে না, আপনার যদি যেমন আমি যদি আপনাদের একটু দারাজে নিয়ে যাই, দারাজের মতো এগুলো একটু দেখতে বুঝতে পারবেন। ভাইয়া আজকে ভাইয়া কোন বিষয়ের উপরে ক্লাস হচ্ছে ভাইয়া? আজকে তো আমাদের ক্লাস ভাই ওয়ার্ডপ্রেসের উপরই হচ্ছে, ই কমার্স ওয়েবসাইট। তো এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে টাকার যে সাইনটা ওটা কিন্তু বাঁ পাশে আছে, ঠিক আছে। তারপর ধরেন আমরা যদি আমাজনে যাই, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এখান থেকেও যদি আমরা বাম পাশে যে কোনো একটা প্রোডাক্ট যদি আমরা দেখি, সেক্ষেত্রে আপনারা এখানে হয়তো দেখতে পাবেন এই যে ডলারের সাইনটা কিন্তু বাঁ পাশেই থাকে। ওকে, এই জন্য আর কি আমরা বাঁ পাশে রাখবো না, বাট আপনি চাইলে ডান পাশে দিতে পারেন। ওকে, এখন ভাইয়া ক্লায়েন্টের সাইড যদি হয় তাহলে ওনার ক্ষেত্রে ধরেন আমেরিকার ক্ষেত্রে কি টেক্সটটা ওখানে টিক দিব, মানে টিক চেক মার্ক দিব, মানে টেক্সট এর কথা। টেক্সট বলতে বুঝতে পারেন আবার কি বলেন, ওই যে উপরে একটা অপশন দেখাইলেন না টেক্সট, ট্যাক্স। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হবে যে সে এটা ইনক্লুড করতে চায় কি চায় না, কারণ এডিটেশনটা তো তার হাতে। আর ভাইয়া শিপিং এর ক্ষেত্রে কি কোনো কান্ট্রি রেস্ট্রিকশন আছে, মানে শিপিং করার ক্ষেত্রে রেস্ট্রিকশনস আছে কিনা প্রত্যেকটা জিনিস আমাদের হচ্ছে ক্লায়েন্টই ভালোভাবে আসলে বলতে পারবে, কারণ সে যখন বিজনেস শুরু করছে সব সেটা চিন্তা করে নিছে তার প্রোডাক্ট সে কোথায় কোথায় শিপ করতে পারবে। তো ওই অনুযায়ী তাকে ডিটেইল দিতে হবে যে কোন কোন লোকেশনগুলোতে তারা দিবে। ওকে, তো নরমালি এরকম হয় না, ম্যাক্সিমাম হচ্ছে হাতে গোনা 4-5টা কান্ট্রিতে আর কি শিপ করে থাকে। দেখা যায় ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া আর ইউরোপের আর একটা কান্ট্রিতে দেয়, এর বাইরে কোথাও দেয় না। তো আমরা সেভ চেঞ্জ আপনি যখন অ্যামাজনে গেলেন, amazon.com, ওখানে যাওয়ার পরে আপনি ডলার পেলেন ওখানে, মানে $126, কিন্তু আমাদের ইন্ডিয়াতে যখন আমরা সার্চ করব তখন এখানে রুপিসে আসে।
তো অ্যামাজনটা কি আলাদা বাংলাদেশ বা ইন্ডিয়া? না, ওটা হচ্ছে ভাই ওদের একটা ইয়ে আছে, কারেন্সি কনভার্টার নামে একটা সিস্টেম আছে, যে যেখান আচ্ছা। থেকে দেখাবো ওদের কান্ট্রির ওইখানে ইয়াটা কনভার্ট হয়ে যায়, অথবা আপনার অনেকের ওইখানে অপশনই থাকে কারেন্সি চেঞ্জ করার। ঠিক আছে? আচ্ছা, যেমন আমরা ফাইবারে আমরা রুপিসে দেখি। জি 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 জি। আর নবীন ভাইয়া কালকে আমার বলছে ভাই আপনারটা কেন রুপিসে আছে হিন্দিতে? আমি বললাম ভাই আমি ইন্ডিয়ান। চেঞ্জ করে যে কোনো কিছু আপনি ইয়া ইউএসডি তো নিয়ে আসতে পারবেন রুপি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেখানে কারেন্সি সেটিং এর একটা অপশন আছে। হ্যাঁ, আর এখানে কি কোনো কুরিয়ার সিস্টেম নেই ই কমার্সে? কুরিয়ার বলতে মানে কুরিয়ার সিস্টেম মিনস মানে যেটা আমাদের পোস্ট অফিসের মাধ্যমে যেটা যেটা দেওয়া নেওয়া করা যায় কোনো জিনিসপত্র। শিপিং এর প্রসেসটা আমরা দেখাবো, ডেলিভারি সিস্টেম তো আছে, আপনার ক্যাশ অন ডেলিভারি থাকবে, ব্যাংক ট্রান্সফার থাকবে, আপনার হ্যাঁ। যেগুলো দিতে চান শেষ প্রসেসও থাকবে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। Okay? আচ্ছা, তো এটা এখানে আর কিছু করতে হবে না, এটা তো আমরা সেভ দিয়ে দিছি। তো এবার আমরা চলে যাবো হচ্ছে প্রোডাক্টে। তো প্রোডাক্টের এখানে কাজ বেসিক্যালি প্রোডাক্ট আপলোড করে না, প্রোডাক্ট আপলোড করবো আমরা এই অপশন থেকে। তো এখানে আমাদের তাহলে কাজটা কি? এখানে আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট রিলেটেড বিষয়গুলোকে সেট আপ করে রাখা। যেমন আমরা যে প্রোডাক্টগুলো আপলোড দিব, সেই প্রোডাক্টগুলো কোন পেজে শো হবে, এগুলো হচ্ছে এই পেজগুলো আমাদের ওয়েবসাইটে আছে বর্তমানে। এখানে যে পেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজগুলো বর্তমানে হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে আছে। তো এই এতগুলো পেজের মধ্যে শপ নামের যে পেজটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিলাম, তো আমাদের প্রোডাক্টগুলো এই পেজে শো করবে। ওকে, এরপর হচ্ছে প্রোডাক্টের যে ওয়েট থাকবে সেটা আমরা কিভাবে প্রকাশ করব। ওকে, কেজিতে নাকি গ্রামে, তো আমরা একটা কেজি সিলেক্ট করে রাখলাম। তারপর হচ্ছে প্রোডাক্টের যে ডাইমেনশন সেটা আমরা কিভাবে বুঝবো, মিটার, সেন্টিমিটার নাকি মিলিমিটার, না ইঞ্চি নাকি ইয়ার। তো এটা আমরা ধরেন সেন্টিমিটারে সিলেক্ট করে রাখলাম। ওকে, এরপর হচ্ছে যে রিভিউর ব্যাপারটা, এখানে দেখতে পাচ্ছেন এনাবেল প্রোডাক্ট রিভিউ, অর্থাৎ আপনার প্রোডাক্ট কেনার পরে কাস্টমার আপনাকে রিভিউ দিতে পারবে কিনা। ঠিক আছে, অর্থাৎ রিভিউ দেওয়ার কোনো অপশন থাকবে কিনা সেটা এখান থেকে আমরা টিক দিলে থাকবে, না দিলে তো থাকবে না। তারপর হচ্ছে শো ভেরিফাইড ওনার লেভেল অফ কাস্টমার রিভিউস, অর্থাৎ একজন লোক তখনই রিভিউ দিতে পারবে যখন হচ্ছে কি সে আবার কাস্টমার হবে, ভেরিফাইড কাস্টমার হবে, অর্থাৎ প্রোডাক্ট না কিনে সে রিভিউ দিতে পারবে না। ওকে, বুঝতে পারছি? তো এই জন্য আমরা এটা টিক করে দিয়ে দেবো। তাহলে কি হবে, কেউ যদি প্রোডাক্ট না কিনে তাহলে সে কখনোই প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিতে পারবে না। দেখা গেল একজন আমার প্রোডাক্ট কিনলো না কিন্তু রিভিউ দিয়ে গেল যে খুবই খারাপ প্রোডাক্ট, তাহলে তো হইল না। ঠিক আছে, দেন হচ্ছে স্টার রেটিং দিতে পারবে কিনা সেটা আমরা রাখবো এখানে। ওকে, তারপর এখান থেকে আমরা সেভ চেঞ্জ করে দেব। ওকে, আপনারা যারা খারাপ রেটিং দিবে ওই রেটিংটা কি হাইড করে রাখা যাবে? না, ওরকম অপশন কি আছে? না, ওটা আপনি হাইড করতে পারবেন। আচ্ছা, মানে ভালো খারাপ দুইটাই দেখা শো করতে হবে। দুটোই শো করতে হবে, এটা ডিফল্ট ভাবে দেওয়া, নাহলে তো ওয়ার্ডপ্রেস চিটার হয়ে গেল। ঠিক আছে। এরপর হচ্ছে শিপিং। তো শিপিং এর জন্য আমাদের কি করতে হবে, শিপিং জোন তৈরি করতে হবে। এখানে আপনারা তিনটা অপশন দেখতে পাচ্ছেন, শিপিং জোন, শিপিং অপশন আর হচ্ছে শিপিং ক্লাসেস। তো শিপিং জোন ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে যে নিচে এখানে এসে অ্যাড শিপিং জোন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা একটা শিপিং জোন তৈরি করব। আপনি একাধিক জোন চাইলে তৈরি করতে পারেন। তো আমি জোনের একটা নাম দিই, সাপোজ ঢাকা দিলাম শিপিং জোনের নাম। আর রিজিয়নটাও আমি হচ্ছে বাংলাদেশ দিতে, আপনি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ, বাগেরহাট, বান্দরবান অনেক জায়গায় চলে আসছে। ঠিক আছে, আমি বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে একাধিক লোকেশন এখানে সিলেক্ট করে দিতে পারেন শিপিং এর জন্য। ওকে, তো এই ইনফরমেশন গুলো দেওয়ার পরে দেন হচ্ছে আপনাকে এই যে অ্যাড শিপিং মেথড এখানে একটা ক্লিক করতে হবে। ওকে, অ্যাড শিপিং মেথড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন ফ্ল্যাট রেট। ওকে, তো ফ্ল্যাট রেটে যখন আমরা ক্লিক করি তখন আমরা আরো দেখতে পাচ্ছি ফ্রি শিপিং একটা অপশন আছে, লোকাল পিকআপ নামে একটা অপশন আছে। তো এগুলো বেসিক্যালি কি, ফ্ল্যাট রেট মানে হচ্ছে যে আমি যেখানেই শিপিং করি না কেন সেটার যে রেট থাকবে সেটা ফিক্সড থাকবে। সাপোজ 300 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, যে যেখানে পাঠিয়ে টাকা নয় প্রোডাক্ট সেটার জন্য চার্জ সেম। আর ফ্রি শিপিং মানে তো কোনো খরচই নেই। তো ধরেন আমি ফ্ল্যাট রেটটাই সিলেক্ট করে দিলাম, যেটা ফ্ল্যাট রেট থাকবে, যেখানে ডেলিভারি নেওয়া না কেন আমার প্রোডাক্টের জন্য চার্জটা সেম। এরপর হচ্ছে আমরা অ্যাড শিপিং মেথড এখানে আমরা ক্লিক করব। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো এখানে তাহলে কোনো প্রাইস দিলাম না, না দিলাম 1 টাকা, না দিলাম 5 টাকা, তাহলে যখন ডেলিভারি চার্জটা আসবে তখন সেটা কিভাবে কাউন্ট করবো, তাই তো? এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এডিটে ক্লিক করতে হবে। ওকে, এডিটে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এখান থেকে এই যে ট্যাক্সেবল আর নন ট্যাক্সেবল, যেটা আমরা নন সিলেক্ট করে দিব, এটাতে ফ্ল্যাট রেট লেখাই থাকবে এখানে। আর এখানে হচ্ছে আমরা অ্যামাউন্টটা বসাই দেবো, সাপোজ 500। ওকে, কস্ট বসাই দিলাম, দেন আমরা সেভ চেঞ্জ করে দিব।
ওকে, এবার আপনি এখানে ক্লিক করে আরো এইরকম একাধিক আপনি বানাতে পারেন। ওকে, ভাই এখানে একটা প্রশ্ন আছে। জি ভাইয়া বলেন। এখানে যেমন আমরা যখন অ্যামাজন বা আমাদের এখানে ফ্লিপকার্ট থেকে জিনিস কিনি, তখন লেখা থাকে ক্যাশ অন ডেলিভারি, মানে বিভিন্ন রকমের আইটেম থাকে। আমাদের এসবিআই ব্যাংক ডেলিভারি, ইউপিআই আইনি ডেলিভারি, সেখানে আপনাদের আমরা যেমন যাইনি, বিকাশ হ্যাঁ। ডেলিভারি। জি, ও আছে, যাবেন ওখানে। জি, ওখানে এখন আমরা যাইনি, ঠিক একটু আছে। পরেই যাবো। এই যে পেমেন্টে গেলে আমরা পাবো। ওকে, তো এরপর হচ্ছে কি শিপিং অপশন। তো শিপিং অপশনে আসার পরে এখান থেকে বেসিক্যালি তেমন কিছু করতে হবে না, জাস্ট এই যে এনাবেল ডিবাগিং এটা ওপেন করে দিবেন। আর আরেকটা কাজ করে রাখতে পারি আমরা, সেটা হচ্ছে এই যে ডিফল্ট কাস্টমার শিপিং অ্যাড্রেস। ওকে, এটা যদি আমরা দিই তাহলে কাস্টমারের যে অ্যাড্রেসটা থাকবে ডিফল্ট ওইটাই সবসময় নিয়ে নিবে, অর্থাৎ যেটা তার শিপিং অ্যাড্রেস দিচ্ছে সেটাই নিয়ে নিতে। আবার অনেক সময় দেখা যায় তারা যখন বিল পে করে তখন আবার তারা কি করে, তারা হচ্ছে যে তাদের বিলিং এর যে অ্যাড্রেসটা দেয় সেই অ্যাড্রেসের সাথে ম্যাচ করে। তো আপনি যদি এখান থেকে হচ্ছে বিলিং অ্যাড্রেসটা দেন তাহলে দেখা যাবে যে বিল করার সময় যে অ্যাড্রেসটা দেয় ওইটার সাথে এটা অটোমেটিক নিয়ে নেবে। আর যদি হচ্ছে শিপিং অ্যাড্রেস দেন তাহলে শিপিং অ্যাড্রেস সাথে নিয়ে নেবে। এখান থেকে হচ্ছে যে কোনোটাই দেওয়া যায়, প্রবলেম হবে না তাহলে। ওকে, তো এরপর আমরা এটা সেভ করে দিব। আর এখান থেকে হচ্ছে শিপিং ক্লাসেস। বেসিক্যালি আমরা এখন কি করতেছি সেটা আপনারা কিছুক্ষণ পরে একদম ভালোভাবে বুঝতে পারবেন, কারণ এখন আমরা ব্যাক এন্ডে কাজ করতেছি, তো যার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না। যখন আমরা এটার মানে আউটপুটটা দেখবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কি কি করছি। ওকে, এরপর হচ্ছে শিপিং ক্লাসেস। তো এখানে আমাদের কয়েকটা শিপিং ক্লাস তৈরি করবো আমরা। যেমন ধরেন আমরা যে অ্যাড শিপিং ক্লাসে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা এখানে নাম দেবো একটা, সাপোজ। ভাইয়া, জি, লেখাগুলো খুবই ছোট ছোট দেখা যাচ্ছে। এখন ঠিক আছে আপনার? জি ভাইয়া। ওকে, তো ধর এটা আমরা হচ্ছে হায়ার লেভেল নামে একটা দিলাম, দেওয়ার পর দিয়ে হচ্ছে আমরা অ্যাড শিপিং ক্লাসে ক্লিক করলাম, আরেকটা দিব আমরা এখানে সাপোজ দিলাম হচ্ছে আমরা মিড লেভেল। ওকে, আর আরেকটা আমরা দিই হচ্ছে লোয়ার লেভেল। ওকে, এবার আমরা শিপিং ক্লাসেস গুলো সেট করে দিই। আমি আবার বলতেছি, আপনারা বুঝতে পারবেন এগুলোর আউটপুটটা কোথায়। সম্পূর্ণ ক্লাসটা দেখেন তাহলে হবে। ওকে, তো এবার আমরা চলে যাবো হচ্ছে পেমেন্টে। একটু আগে ভাইয়া যেটা কোশ্চেন করেছিলেন যে আমরা তো অনেক ধরনের অপশন দেখতে পাই, ক্যাশ অন ডেলিভারি, ব্যাংক ট্রান্সফার, তারপর পেপল দেখা যায়, পেটিএম পাওয়া যায়, অনেক ধরনের অপশন আছে, তাই তো? বা বাংলাদেশে বিকাশ নগদ দেখতে পাই। তো ওই সেটআপটা মূলত এই যে এখান থেকে করতে হয়। এখানে আপনারা বর্তমানে 3টা দেখতে পাচ্ছেন। কেউ যদি ইন্ডিয়া থেকে করেন তাহলে এখানে 4টা অপশন দেখতে পাবেন, কারণ পেপালের অপশনটা এখানে থাকবে। ওকে, তো এটা হচ্ছে কি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটা হচ্ছে ক্যাশ চেক পেমেন্ট, আর একটা ক্যাশ অন ডেলিভারি। তো আমরা যদি এটা অন করে দিই তার মানে হচ্ছে তারা আমাদেরকে যখন আমরা ডেলিভারি দিব ওই টাইমে পেমেন্ট করে দিবে। আর একটা হচ্ছে চেক দিতে পারবে, তো চেক স্বাভাবিকভাবে এখন এটা অ্যালাউ করা হয় না। আর একটা দিতে পারি তোমার ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। এখন আমি যদি শুধু এই বাটনটা অন করে দিই তাহলে তো আমার ব্যাংকে ট্রান্সফার হয়ে গেল না, অবশ্যই কিছু সেটআপের ব্যাপার আছে। কারণ আমার ব্যাংকে ট্রান্সফার মানে কি, যে আমার কোনোটা ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমার টাকাগুলো সে পাঠাবে। এখন কিভাবে পাঠাবে, সে যদি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার না জানে, ব্যাংক অ্যাকাউন্ট নাম না জানে, যদি কোনো ডিটেলস না জানে, তাহলে কিভাবে আমার কাছে সেটা পৌঁছাবে, তাই তো? এটাই তো কোশ্চেন, নাকি? কোশ্চেন একটা। এটার জন্য আমাদের একটু সেটআপে ক্লিক করে হালকা সেটআপ করে নিতে হয় এটার জন্য। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এটা টাইটেল, অর্থাৎ কাস্টমার যখন দেখবে তখন তারা টাইটেলটা কি দেখবে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। আপনি চাইলে টাইটেলটা চেঞ্জও করে দিতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের ডিরেক্ট কথাটা আপনি রাখবেন, আপনি রাখবেন শুধু ব্যাংক ট্রান্সফার। ওকে, তাহলে আপনি এটাও করে দিতে পারেন, তাহলে এটাই মানুষ লেখা দেখবে। ওকে, দেন হচ্ছে ডেসক্রিপশন লেখা দেখতে পারেন, যেমন এখানে লেখা আছে বর্তমানে মেক ইউর পেমেন্ট ডিরেক্টলি ইনটু আওয়ার ব্যাংক অ্যাকাউন্ট। অর্থাৎ এটা হচ্ছে অনেক সময় আমরা অনেক জায়গায় গেলে দেখি না, আপনার ইনস্ট্রাকশনের মতো লেখা থাকে যে এইটা করো ওইটা করো। তারপরে যে লেখা আছে প্লিজ ইউজ ইউর অর্ডার আইডি অ্যাজ দ্য পেমেন্ট রেফারেন্স, ইউর অর্ডার উইল নট বি শিপ আনটিল দ্য ফান্ডস হ্যাভ ক্লিয়ার ইন আওয়ার অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখান থেকে তুমি আমাদের ব্যাংকে ডিরেক্টলি পেমেন্ট করতে পারবে, আর তোমার অর্ডারের যে আইডিটা সেটা হচ্ছে রেফারেন্স, এখানে পেমেন্টের রেফারেন্স একটা অপশন থাকবে সেখানে দিয়ে দেওয়ার জন্য। আর এটাও বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত তার টাকাটা হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্টে ক্লিয়ারেন্স হবে না ততক্ষণ পর্যন্ত সে প্রোডাক্ট পাবে না। অর্থাৎ এরকম কিছু ডেসক্রিপশন লিখে দিচ্ছে। তো আপনি এটা চেঞ্জ করে অন্যভাবে লিখতে পারেন, যেমন এখানে একটু স্ট্রিক্টলি বলছে, আপনি একটু সুন্দর ভাষায় অন্যভাবেও লিখতে পারেন কথাটা। ওকে, আমরা এটাই রাখলাম আপাতত। দেন হচ্ছে অনেকে দেখা যায় বুঝতে পারে না কিভাবে দিতে হবে, তাদের জন্য আপনি এখানে ইনস্ট্রাকশন লিখে দিতে পারেন, স্টেপ বাই স্টেপ কি কি স্টেপ ফলো করে যেতে হবে। ওকে,
তো এখানে আমাদের কি ইনফরমেশন বেসিক্যালি দিতে হবে, আপনার যে অ্যাকাউন্ট থাকবে অর্থাৎ যে ওয়েবসাইটের মালিক, যে বিজনেসম্যান, তার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের নামটা এখানে লিখতে হবে, তার অ্যাকাউন্টের যে নাম্বার সেটা এখানে দিতে হবে, তার ব্যাংকের যে নাম সেটা এখানে দিতে হবে। ব্যাংকের কাছে আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে আপনি এই তিনটি ইনফরমেশন পেয়ে যাবেন, শর্ট কোড, তারপর হচ্ছে আইবিএন নাম্বার অথবা হচ্ছে বিআইসি বা সুইফট নাম্বার। এগুলো আপনি হচ্ছে ব্যাংকের সাথে যোগাযোগ করলে এই তিনটি ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো এই 6টা ইনফরমেশন হচ্ছে আমাদের এখানে দিয়ে দেন আমাদের সেভ করে দিতে হবে, তাহলে এই অ্যাকাউন্টটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে যাবে। দেন এই অ্যাকাউন্ট এখানে আমরা যে ইনফরমেশন দিচ্ছি এখানেই আমাদের কাস্টমার আমাদেরকে পে করতে পারবে। ক্লিয়ার সবাই? জি ভাই। হ্যাঁ ভাইয়া। আপনি জি ভাই। আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে কোনো সমস্যা নেই, যে জাস্ট এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন তাহলে আরেকটা অ্যাকাউন্টের জায়গায় চলে আসবে। ক্লিয়ার তো পারে? হ্যাঁ ভাই, জি ভাই। মানে কাস্টমার ভাই যে টাকাটা দেবে সেই টাকাটা আমার এই অ্যাকাউন্টে যাবে, তাই তো? জি জি, কারণ আপনি যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি এটার সাথে কানেক্ট করে দিচ্ছেন, তো অটোমেটিক ওখানে চলে যাবে। ভাইয়া, কাস্টমারের যদি আমার ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে, সমস্যা নেই, যদি অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, এক ব্যাংক থেকে তার ব্যাংকে টাকা পাঠানো যায় এখন। ট্রান্সফার করা আছে। জি জি, আগে মারামারি ছিল, এখন মারামারি হয় না, এখন তাকে সবারই না। একটা কোশ্চেন ছিল, জি ভাই। কোশ্চেনটা হচ্ছে ভাই অ্যাকচুয়ালি আমি চাইছি যে আমার অ্যাকাউন্টটা এই ফ্রিল্যান্সিং এ, ফাইবার সমস্ত কোনো জায়গায় আমি অ্যাড করতে চাইছি না। আমি আমার বাড়ির কারোর মানে অ্যাকাউন্ট অ্যাড করতে চাইছি, তার জন্য কোনো প্রবলেম হবে না তো? না, কোনো প্রবলেম নেই, আপনার জাস্ট ওই অ্যাকাউন্টে যে টাকাটা টুকু ওইটা যেন আপনার হাত পর্যন্ত পৌঁছে তাহলেই হবে, সে যেন হ্যাঁ। দিয়ে পালায় না যায়। না না, আমার বাড়িরই লোক, কারণ আমি গভর্নমেন্ট সার্ভিস করি তো এখানে, আমাদের এখানে সমস্যা আচ্ছা, হতে পারে। ও বুঝতে পেরেছি, না ঠিক আছে তাহলে। হ্যাঁ এই সরকারি চাকরি করলে একটা ঝামেলা, অন্য কিছু করা যায় না, না? হ্যাঁ ভাই, আমাদের এখানে একটু সমস্যা আছে, মানে যদি কোনো সমস্যা হয় জি, সেই জন্য। না, সমস্যা নেই, করতে পারেন, প্রবলেম হবে না। হ্যাঁ বাট বিশ্বস্ত লোক যেন হয়, সেটা কোনো ঝামেলা নেই। হ্যাঁ, আমার বাড়ির লোক, বুঝতে পেরেছি। সমস্যা নেই। ওকে, তো এই গেল হচ্ছে ধরেন ব্যাংকের বিষয় বা ক্যাশ অন ডেলিভারি। এবার আমরা একটু বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আসি, সেটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশে যখন এই ধরনের কেনাকাটার ব্যাপার স্যাপার আসে তখনই আমাদের সবার মাথায় কোন নামটা আসে? ইভেলি অথবা ই অরেঞ্জ। পেমেন্ট মেথডের কথা বলতেছেন। ও আচ্ছা, বিকাশ, বিকাশ, নগদ। হ্যাঁ, নগদ। ডাক বাংলা। এবার বলে তো শকুন ভাই রাগ করবো, কিন্তু নগদ সাপোর্ট করতেছে। নগদ ছাড়াও আগে বলে দাও। রাইট ভাই, অবশ্যই। আচ্ছা, তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু প্লাগইনে চলে যাবো, আর আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো আমরা অ্যাডমিনতে যাব। আচ্ছা, এক সেকেন্ড, এটা এখান থেকে খুলে ফেলবো। তো আমরা হচ্ছে এখন চলে যাব প্লাগইনস। আর এখানে আমরা সার্চ করব বিকাশ লিখে। তো বিকাশের এখানে অনেকগুলো প্লাগইন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ইনস্টল করবো এইটা, কারণ এটা ইনস্টল করলে আমরা বিকাশ, রকেট, নগদ তিনটেই পেয়ে যাবো এই জন্য। বিকাশ করবো না? জি ভাইয়া, আমার তো তাহলে বিকাশ করা যাবে না, আমি কি করব? আপনাদের এখানে যেটা অ্যালাউ আছে ওইটা সার্চ করবেন, পেয়ে যাবেন। মানে আপনি যেভাবে সার্চ করলেন প্লাগইনসে গিয়ে? হ্যাঁ, একদম সেম প্রসেস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের কাছে তো সব থেকে ভালো অস্ত্র আছে যেটা। পেপাল আছে হ্যাঁ। ভাই, পেপালে তো করা যায়। পেপাল আছে হ্যাঁ, এখন তো আর কিছু লাগেই না। ভাই, এখানে একাধিক অ্যাকাউন্ট আমি অ্যাড করতে পারছি? হ্যাঁ, করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ওকে, তো এবার এটাকে আজকে আমরা যে প্লাগইন ইনস্টল করলাম, ইনস্টল করার পর যে অ্যাক্টিভ করলাম, এটার আউটপুটটা আসলে কি? আউটপুটটা আমরা বুঝতে পারবো যদি আমরা যে ই-কমার্সের সেটিংসে গিয়ে আমরা যদি আমরা পেমেন্টে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কি হয়েছে। আমরা যে পেমেন্টসের অলরেডি চলে আসছি, পেমেন্টসে ক্লিক করতে হবে। তো এবার আপনারা দেখতে পাবেন যে আমাদের নতুন তিনটা অপশন অ্যাড হয়ে গেছে, বিকাশ, রকেট, নগদ নামে। তো এগুলোর বাটন অলরেডি অন করা আছে, তো অন থাকলে কি হবে, নাকি একটু সেট আপ করতে হবে? সেটআপ করতে হবে ভাইয়া। হ্যাঁ, সেট আপ করতে হবে ভাইয়া। সেট আপ করতে হবে। ওকে, তো এখানে মনে করেন টাইটেল তো বিকাশের বি দিতে হবে, অন্য কিছু তো দেওয়ার কোনো উপায় নেই, বিকাশে রাখতে হবে।
ওকে, দেন এখানেও সেম ভাবে কিছু ডেসক্রিপশন লিখে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডার স্ট্যাটাস, অর্থাৎ যখন কেউ আমাকে বিকাশে পেমেন্ট করবে তখন আমি তার কি যে অর্ডারটা সেটা স্ট্যাটাস আমি কি দেখাবো, যেটা কি প্রসেসিং এ আছে নাকি হোল্ড আছে নাকি কমপ্লিট আছে। কমপ্লিট তো আর হয় না, ক্যান্সেল তো দেওয়া যায় না, রিফান্ড একটা বোকামি হবে। তাহলে দিতে পারি কি প্রসেসিং, যে তুমি পেমেন্ট করছো তোমার অর্ডার এখন প্রসেসিং আছে। ওকে, এরপর এখানে কি করতে হবে, বিকাশ নাম্বার দিতে হবে। কোন বিকাশ নাম্বার? আমার বিকাশ নাম্বার, যেটাতে আমি পেমেন্ট নিয়ে আসতে চাই। সাপোজ ধরেন এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার, আমি এটা দিয়ে দিলাম এখানে। এবার এখানে বলে দিতে হবে যে আমার এই বিকাশ নাম্বারটা কি এজেন্ট নাকি পার্সোনাল। তো নর্মালি পার্সোনাল দিয়ে কেউ ধরে বিজনেস করে না, তাদের এজেন্ট নাম্বারই থাকে, এজেন্ট সিলেক্ট করে দিলাম আমরা। এরপর পার্সোনাল দিলে না, জি ভাইয়া, হ্যাঁ ভাই এখানে পার্সোনাল দিলে তো আসবে না ভাই। না পার্সোনাল দিলেও করতে পারবেন, সমস্যা নেই, সেম মানি করতে হবে, বাট আপনি এজেন্টে দিতে পারেন, যেটাই দেবেন, যেহেতু অপশন আছে দুইটা, আপনি দুইটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে কি অ্যানাদার বিকাশ চার্জ। আপনারা সবাই জানি বিকাশে 1.85% হচ্ছে চার্জ দিতে হয়। তো ওই চার্জ আপনি কাস্টমার থেকে নিবেন নাকি নিবেন না। ঠিক আছে, এটা যদি টিক দিয়ে দেন তাহলে এটা নিবেন, আর যদি টিক না দেন তাহলে নিবেন না। ওকে, তো আমরা নিব, এটা ছাড়বো না। আর লাস্ট হচ্ছে আমার সেম কিছু ইনস্ট্রাকশন। ঠিক আছে, যেমন এখানে বলা আছে কি থ্যাঙ্কস ফর পারচেজিং থ্রু বিকাশ, উই উইল চেক এন্ড কিপ ইউ আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, তো আপনি এটাও চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে, যেটা আপনি চেঞ্জ করে দিতে চান। তো দেন সেভ চেঞ্জ করে দিতে হবে অবশ্যই। ওকে, এরপর আসে হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। এখানে কি আছে, যেমন দেখেন যদিও যেগুলো নেসেসারি গুলো সিলেক্ট করাই আছে, যেমন ধরেন allow customers to log into existing account during checkout, অর্থাৎ আমরা কাস্টমারদেরকে অ্যালাউ করবো কিনা লগ ইন ছাড়াই, অর্থাৎ লগ ইন করার ছাড়া আমরা কাস্টমারদেরকে অ্যালাউ করবো কিনা চেক আউটের জন্য। আপাতত যেটা আমরা মাত্র ওয়েবসাইট খুঁজছি আমরা এটা অ্যালাউ করবো, যেটা আমি ঠিক দিলাম না। আর হচ্ছে কি allow customers to create an account during checkout, যে আমরা কাস্টমারদেরকে চেক আউট করার সময় অ্যাকাউন্ট খুলতে বলবো কিনা। ওকে, তো এগুলো আমি আপাতত দিয়ে রাখি, তাহলে আমরা হয়তো একটু ভালোভাবে বুঝতে পারবো জিনিসটা। ওকে, এগুলো সবাই আমি ওপেন করে দিলাম। এখানে আর কিছু করার দরকার নেই, দেন আমরা হচ্ছে এখান থেকে একটু নিচে আসবো, আসার পর আমরা এটাকে সেভ করে দিব। ওকে, আর লাস্ট হচ্ছে কি ইমেল, যে অনেক সময় কাস্টমারদের কাছে কিছু মেইল পাঠাতে হয়, তো মেইলগুলো কোন মেইলটা কোন ইমেল থেকে যাবে। তো যেমন এইটা হচ্ছে বর্তমানে আমাদের ডিফল্ট যে admin@explore.it.com, এটা ডিফল্ট মেইল হিসেবে আছে। তো নতুন যদি অর্ডার আসে বা ক্যান্সেল অর্ডার হয়, এই সব ইয়াগুলো সব হচ্ছে কি এই মেইলের মাধ্যমে যাবে। ওকে, তো আমাদের যদি একাধিক মেইল থাকে সেক্ষেত্রে আমরা মেইলটা চেঞ্জ করে দিতে পারি। আর আমি যদি ম্যানেজে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আর কি ডিটেলস, সেটা হচ্ছে যে মেইলে কি যাবে সেটা আপনি লিখে দিতে পারবেন। ওকে, আর যেমন ধরেন এখন যে বর্তমানে যে সেটআপটা আছে, ডিফল্ট যে সেটআপটা আছে, এখানে কি যাবে, আমার যে সাইটের যে নামটা সেই নামটা যাবে, আর যে অর্ডার করছে তার অর্ডারের যে নাম্বারটা সেই অর্ডারের নাম্বারটা যাবে মেইলে। ওকে, আর মেইলের হেডিং এ কি থাকবে, শুধু অর্ডারের নাম্বারটা থাকবে, আর এডিশনাল একটা কন্টেন্ট থাকবে, কনগ্রাচুলেশনস অন দ্য সেল। আমরা চাইলে এখানে অন্য কিছু লিখে দিতে পারি। এটা হচ্ছে একটা ডিফল্ট টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমার কাস্টমারের কাছে একটা মেইল চলে যাবে যখন হচ্ছে কি সে আমাদেরকে কি করবে, এখান থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করবে। ওকে, তো এগুলো আমরা সেভ দিয়ে রাখি। তো এগুলো হচ্ছে মোটামুটি নেসেসারি কিছু সেটআপ। এবার আমরা হচ্ছে চলে যাবো প্রোডাক্ট আপলোডে, দেন হচ্ছে আমরা প্রোডাক্ট পারচেজ করে সম্পূর্ণ প্রসেসটা দেখবো যে ই-কমার্স কিভাবে কাজ করে। তো এই পর্যন্ত এতটুকু সবাইকে বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারি ভাইয়া। ওকে, তাহলে আপনারা আরেকটু বুঝতে থাকেন, আমি একটু পানি খেয়ে আসি। ওকে, তো আমরা এখন প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য আমরা এখন চলে যাব হচ্ছে এই প্রোডাক্ট সেশনে। এখানে আমরা ক্লিক করব। তো আমাদের বর্তমানে যেহেতু কোনো প্রোডাক্ট নাই, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাড নিউতে ক্লিক করতে হবে, অ্যাড নিউ। এখানে হচ্ছে আমরা কি করবো, এখানে আছে আমরা এখন একটা প্রোডাক্ট আপলোড করব। ওকে, তো আমরা কোনো একটা ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট নিয়ে এসে আমরা এখানে আপলোড করতে পারি। ভাইয়া, জি ভাই, ফাইবারে তো প্রোডাক্ট আপলোডের জন্য আলাদা কাজ পাওয়া যায়, মনে হয়। প্রোডাক্ট আপলোডের জন্য পাওয়া যায়।
ডেসক্রিপশন লেখার জন্য বটে। ডেসক্রিপশন লেখার জন্য পাওয়া যায়, তারপর হচ্ছে প্রোডাক্ট আপলোড করার জন্য, তারপর প্রোডাক্ট এসইওর জন্য বিভিন্ন ধরনের কাজ করা হয়। ওকে, তো আমরা ধরেন এই প্রোডাক্টটা আমরা আপলোড দিয়ে দেখি, ঠিক আছে, যেটা আসলে কিভাবে কাজ করে। ওকে, তো আমাদের ফার্স্টে কি লাগবে, প্রোডাক্টের ছবি লাগবে। তো আমরা ছবি ইমেজ সেভ করে নিই। আরো কয়েকটা ছবি আমরা নিয়ে নিই, যে নিচে যেগুলো আছে এগুলো আমরা নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই নিচের ছবিগুলো, এক্সট্রা ছবিগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে। ওকে ভাইয়া, আমরা কি গ্রাফিক্স ডিজাইনার দিয়ে এই ছবিগুলো বানাই নিব, প্রোডাক্ট ইমেজগুলো? এটা আসলে আপনার ক্লায়েন্টে দিয়ে দিন, এগুলো আমাদের আলাদাভাবে বানানো লাগে না, ক্লায়েন্ট নিজে আমাদেরকে এগুলো দিয়ে দিন। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা, আমরা যে আজকে যে ওয়ার্ডপ্রেসের ক্লাসটা করেছি, আমরা কি আমাদের যে ফ্রি ওয়েবসাইট আছে, ফ্রি ওয়েবসাইট না আসলে ফ্রি ওয়েবসাইট দিয়ে এত কিছু তো করা যাবে না, তাহলে তো একটা ফ্রি থাকতে হবে, ঠিক আছে? তাহলে তো আমাদের প্র্যাকটিস করতে পারবো না আমরা। সমস্যা নেই, একটু ভিডিওগুলো বারবার ভালোভাবে দেখেন, ঠিক আছে? জাস্ট একটু অন্তত ধারণাটা তো থাকবে, যখন ক্লায়েন্টের কাজ আসবে তখন অন্তত দেখে বা আমাদের ইনক্লুড করতে পারেন, ঠিক আছে? ওকে, মাইক্রোফোন অফ করে দেবেন। আচ্ছা, তো আমাদের এই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে আমরা আমাদের মতো করে আপলোড করব, ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের টাইটেল দরকার, আমরা টাইটেলটা নিয়ে যাই। আমরা এখানে আছে প্রোডাক্টের নাম হিসেবে আমরা টাইটেল দিব। ওকে, আর এখানে হচ্ছে কি ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন দেওয়ার দুইটা জায়গা আছে, একটা হচ্ছে যে এখানে দেখতেছেন, আরেকটা হচ্ছে নিচে। এটাকে বলা হয় প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন বলতে বেসিক্যালি যেটা বোঝানো হচ্ছে অ্যামাজন আসি। আচ্ছা, এই প্রোডাক্টে অ্যামাজন আছে কিনা দেখি, তাহলে আমাদের আরেকটা সুবিধা হবে। ওটা তো নাই, বাট ওই টাইপেরই আছে, সমস্যা নেই, আমি এখান থেকে বুঝতে পারবো। তো দেখেন এখানে শর্ট ডেসক্রিপশন বলতে মূলত যেটা বোঝানো হয়, এখানেও বেসিক্যালি নাই, আমি আরেকটাতে যাই। আচ্ছা, সব থেকে ভালো বুঝতে পারবেন এই সাইডে থাকে। আমি আপনাদের আসলে ক্লাস নেওয়ার সময় এক্সাম্পল দেওয়ার জন্য এই সেটের থেকে ভালো সেট কখনো পাই না। এইখানে যে কথাগুলো লেখা আছে এটাকে বলা শর্ট ডেসক্রিপশন, আর নিচে যে কথাগুলো লেখা আছে এই যে এইগুলো হচ্ছে মেইন ডেসক্রিপশন বা লং ডেসক্রিপশন আমরা যেটাকে বলি, ঠিক আছে? তো ঠিক সেম ভাবে আমরা হচ্ছে যে শর্ট ডেসক্রিপশন, যেটা এই যে এখানে যে জায়গাটা, এখানে আমরা কি করবো, শর্ট ডেসক্রিপশন অর্থাৎ এইখানে যে কথাগুলো আছে এইগুলো হচ্ছে আমরা এখানে লিখে দিব শর্ট ডেসক্রিপশনের এখানে। আর উপরে যে জায়গাটা আছে এখানে আমরা লিখবো যে অ্যামাজন থেকে আমরা কিছু ইনফরমেশন দেখতে পাইছিলাম, এই যে এখানে একটু বেশি ইনফরমেশন আছে, এইগুলো হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিই। ওকে, তো ক্লায়েন্ট যদি কখনো আপনাকে ডেসক্রিপশন লিখতে বলে, তাহলে তো আপনাকে এই যে সব ওয়েবসাইট খুঁজে ঘেটে ইনফরমেশন বের করে তারপরে আপলোড করতে হবে। আর যদি সে আপনাকে একটা ফাইল দিয়ে দেয় ডেসক্রিপশনে, তাহলে তার কোনো সমস্যা নেই, শুধু কপি পেস্ট করে বসাতে হবে। ওকে, তো আমরা হচ্ছে কি দিলাম, ডেসক্রিপশন গুলো দিলাম। এবার হচ্ছে এখানে একটু কাজ করতে হবে দুই ডেসক্রিপশনের মাঝখানে। তো প্রথমে আমার এখান থেকে প্রোডাক্টের টাইপ সিলেক্ট করতে হবে, যেটা সিম্পল প্রোডাক্ট নাকি গ্রুপ প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট কোনগুলো, যেটা হচ্ছে মানে প্রোডাক্ট বলতে পারেন যে একটাই, এটার সাথে কিছু নেই। যে আমরা ভালো এক্সাম্পল যদি দিতে চাই তাহলে ডেস্কটপের সাথে দিতে হবে। ডেস্কটপ একটা গ্রুপ প্রোডাক্ট। যেমন কম্পিউটার বলতে গেলে তো আমরা শুনি শুধু একটা ওয়ার্ড কম্পিউটার, বাট এটার সাথে দেখা যায় মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, কত কিছু, তারপরে এটা একটা গ্রুপ প্রোডাক্ট। আমাদের এখন যে প্রোডাক্ট আমরা আপলোড দিচ্ছি সেটা হচ্ছে একটা সিম্পল প্রোডাক্ট। এটা ভার্চুয়াল কোনো প্রোডাক্ট না, প্লাস ডাউনলোডেবল কোনো প্রোডাক্ট না। ওকে, তো এরপর তারা জানতে চাচ্ছে যে রেগুলার প্রাইস কত। তো ওদের রেগুলার প্রাইস এখানে কত দেওয়া ছিল, রেগুলার প্রাইস হচ্ছে $48.90। আমি যদি এটাকে অ্যাভারেজে $50 ধরে, তার মানে হচ্ছে ধরুন 4200 টাকা হচ্ছে রেগুলার প্রাইস। ওকে, তো রেগুলার প্রাইস ধরুন আমরা দিব হচ্ছে 4200। ওকে, আর এখানে কি আছে সেল প্রাইস। সেল প্রাইসটা আবার এখানে কত দেওয়া আছে, $34 বা ধরি $35। তো $35 তো 2400, আর ধরতে পারি সাথে আরো 400 বা 3800 টাকা সাপোজ, যে দেবে অন্তত ভালো না। ওকে, তো এটা হচ্ছে ধরেন আমরা হচ্ছে ডিসকাউন্ট, সরি 3800 না 2800 টাকা। ওকে, এটা হচ্ছে ধরেন আমাদের ডিসকাউন্ট প্রাইস। ওকে,
এরপর হচ্ছে ইনভেন্টরি, যেটা আমার স্টকে আছে নাকি স্টকে নাই, এটা অবশ্যই আমি স্টকে রাখবো। এরপর আসে হচ্ছে শিপিং। তো এটার ওয়েট জানতে চাইছে, ওয়েট কত, তো এটা যুক্তর কিন্তু 1 কেজির বেশি হবে না, তো আমরা 1 কেজি দিলাম। 1 কেজি যদিও হয় না, আরো কম হয়, 0.5 দিতে পারি আমরা। ওকে, এটা হচ্ছে ডাইমেনশন জানতে চাইছে, তো ডাইমেনশন আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। অ্যামাজন আমরা দেখি এখানে ডাইমেনশন মাঝে মাঝে অ্যামাজনে দেওয়া থাকে, এটা আমরা নিচে বুঝি, না দেওয়া থাকলে তো নাই, কিছু করার নেই, তাহলে আমরা দিব না। একটা মেসেজ করছেন, ক্লাস কয়টা হবে টোটাল? 4-5টা তো হওয়ার কথা, আজকে তো 3 নাম্বার। ওকে, 5টা হবে, 5টা টোটাল। আচ্ছা, তো আমরা এখানে আপাতত ডাইমেনশন দিলাম না, ডাইমেনশন দেওয়ার দরকার নেই। এখানে বলছি কি শিপিং ক্লাস, এবার আপনারা ধীরে ধীরে যেগুলো বুঝতে পারবেন। আমরা এখানে শিপিং ক্লাস বানাইছিলাম 3টা, মনে আছে তো সবার? জি ভাইয়া। জি ভাই এমন আছে। তো ধরেন এই দুটোটার জন্য আমরা সিলেক্ট করলাম এটা হচ্ছে মিড লেভেলের শিপিং। ওকে, এরপর লিঙ্ক প্রোডাক্ট, এগুলো কিছু করার দরকার নেই, এগুলো যেমন আছে তেমনই থাকবে ডিফল্ট। এবার আসে আমরা প্রোডাক্টের ছবির ব্যাপারে। এখান থেকে হচ্ছে যে সেট প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের ইমেজ আমরা এখান থেকে আপলোড করবো। তো প্রোডাক্টের ইমেজ আগে তো আমার সার্ভারে নিয়ে আসতে হবে, তো আমরা আপলোড ফাইলে চলে যাব, দেন হচ্ছে সিলেক্ট ফাইল, আর এই যে আমাদের ইমেজ। ওকে, তো ধরেন আমরা ফ্রন্টে রাখবো হচ্ছে এই ছবিটা, সাপোজ এটা আমি ফ্রন্টে রাখবো একদম প্রোডাক্টের। তো আমরা যে সেট প্রোডাক্ট ইমেজ এখানে আমরা ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের ইমেজ এখানে চলে আসছে। তো আমরা এখানে দেখছিলাম যে নিচে আরো কিছু ছবি থাকে, যে এই ছবিগুলো কই থেকে আসে, কিন্তু এগুলো আসলে কিভাবে দিতে হয়, এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচে আসলে আমরা দেখতে পাবো অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজেস। তো এখানে আমরা ক্লিক করবো, ক্লিক করার পর আমরা এই যে 1 2 3 অ্যাড টু গ্যালারি 3টা প্রোডাক্ট চলে আসছে, বুঝতে পারছি তো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। এবার হচ্ছে কি করতে হবে, প্রোডাক্টের তো একটা ক্যাটাগরি রাখতে হবে, তাই না? যেমন এটা প্রোডাক্টের কি ক্যাটাগরি ছিল আমরা দেখে আসি, এটা এখানে লেখা আছে, এই যে অ্যাথলেটিক্স শুজ, ঠিক আছে? তো আমরা এটার নাম এরকম কিছু একটা দেখতে হবে। আমরা এই যে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবো, তাহলে এখানে আমরা লিখবো অ্যাথলেটিক শুজ। ওকে, দেন আমরা কি করবো, দেন হচ্ছে আমরা যে অ্যাড নিউ ক্যাটাগরি এখানে আমরা ক্লিক করবো, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাথলেটিক শুজ নামে একটা ক্যাটাগরি তৈরি হয়ে যাবে, সিলেক্ট, তার মানে এই ক্যাটাগরি আমরা এই প্রোডাক্টটা আপলোড হচ্ছে। ওকে, তো এইগুলো সব দেওয়ার পরে দেন হচ্ছে এবার আমরা কি করবো, আমরা একটু চেক করে দেখবো সব ইনফরমেশন আমরা ঠিকঠাক ভাবে দিয়েছি কিনা। যদি ঠিকঠাক ভাবে দেওয়া হয়ে থাকে দেন হচ্ছে জাস্ট এখান থেকে আমরা পাবলিশ করে দিব। ওকে, তো এবার আমরা দেখি যে আমাদের প্রোডাক্ট আসলে পাবলিশ হয়েছে কিনা। ওকে, তো এই তো হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমরা এখন যদি সব পেজে যাই তাহলে আমাদের প্রোডাক্টটা দেখতে পাওয়ার কথা, তো আমরা দেখতে পাই কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রোডাক্ট এখানে আপলোড হয়ে গেছে। ওকে, আর এখানে যে প্রোডাক্টের টাইটেল দেখা যাচ্ছে, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টটার অফার চলতেছে, 4200 টাকা ছিল, এখন 2800 টাকা পাওয়া যাচ্ছে। এতটুকু ক্লিয়ার সবাই? তো ভাইয়া এটা তো হ্যাঁ ভাইয়া। বাম পাশে দেখাচ্ছে, মাঝখানে দেখাবে না সাইটের সেন্ট্রালে? কোনটা ভাইয়া? এই যে প্রোডাক্ট ইমেজটা এক পাশে চলে গেছে, মানে বাম পাশে। প্রোডাক্ট তো এখানে আরো আসবে, একটা পর একটা বসবে, এখান থেকে শুরু, এরপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, এভাবে আসতে থাকবে। ও আচ্ছা, এটা মানে হোম পেজ। জি জি জি, প্রোডাক্টের পেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এবার আর ভাইয়া ওই যে বলুন। ভাইয়া ওই যে কুপনটা যখন বসাবে, কুপনটার প্রাইসটা তো তখন কমে যাবে। আমরা তো দুইটা প্রাইস অলরেডি দিয়েছি, একটা সেল রেগুলার প্রাইস, একটা সেল প্রাইস। যখন সে কুপনটা বসাবে তখন প্রাইসটা তো কম দেখাবে, সেটা কোথায়? ওটা যখন হ্যাঁ, আমি হ্যাঁ। কুপন বানাবো, কুপন বসাবো, তখন আমি দেখাবো, একটু আর 10-15 মিনিট ওয়েট করতে হবে আমাদের জাস্ট। ওকে ওকে, তো এবার আমরা একটু প্রোডাক্টের ভিতরে ঢুকে ভিজিট করি। তো এই যে এখানে আপনারা ডিটেইলস দেখতে পাচ্ছেন, এই যে মাউস রাখলে আবার একটা হালকা জুম হয়, আর এই যে বাকি ইমেজগুলো এখান থেকে চেঞ্জ হবে। ওকে, এবার ক্লিয়ার তো সবাই বিষয়টা? তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জি ভাইয়া, ক্লিয়ার। প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন বা স্পেসিফিকেশনস দেখা যাচ্ছে এখানে, আর নিচে হচ্ছে ওই যে এক্সট্রা যে ডেসক্রিপশন দিছিলাম, বড় যে ডেসক্রিপশন ওইটা, আর এখানে আছে আমাদের এডিশনাল ইনফরমেশন, ওই যে 0.5 কেজি দিছিলাম, সেটা আমরা যদি ডাইমেনশন দিতাম, ডাইমেনশন এখানে থাকতো, আর এই প্রোডাক্টের বর্তমানে কোনো রিভিউ নেই, কারণ তো রিভিউ দেয় নাই এখনো। ওকে, এই জন্য তো
তো এবার হচ্ছে প্রোডাক্ট যদি কাস্টমার পারচেস করবে কিভাবে, তো কাস্টমার যদি পারচেস করতে হয় তাহলে কাস্টমারদের পারচেস করার জন্য আমরা অন্য একটা ব্রাউজারে নিয়ে যাই। ওকে, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা হচ্ছে এই সাইটে চলে এসে আপনারা আপনাদের পছন্দ মতো জুতা যতগুলো দরকার পারচেস করতে পারেন। আমি 2 মিনিট টাইম দিচ্ছি সবাইকে, ততক্ষণ কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, তারপরে দেখাচ্ছি কিভাবে এটা কাজ করে। ওকে, যারা আপনারা সবাই চলে যান exporter.it.com এ চলে যান, দেন সব পেজে চলে গিয়ে যত জোরে আছে তত জোরে কিনেন। আমি একটা কিনে দেখাই দিই প্রসেসটা কি। ফার্স্ট হচ্ছে যে অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। ওকে, এটা না দেখেন, তারপর আপনারা সবাই করেন। ফার্স্টে অ্যাড টু কার্টে ক্লিক করবেন, অ্যাড টু কার্টে ক্লিক করলে দেখতে পাবেন এই জুরির সাইনের এখানে চলে আসবে। ওকে, দেন হচ্ছে আপনারা চলে যাবেন ভিউ কার্ড, এই অপশনটাতে ভিউ কার্ড অপশনে চলে যাবেন। আসলে দেখতে পারবেন এখানে এরকম অবস্থা। তো আপনার যতগুলো লাগে আপনি ততগুলো এখানে বাড়িয়ে নিতে পারেন। আপনার কয় জোড়া লাগবে, যদি 5 জোড়া লাগে তাহলে এখানে 5 লিখবেন, 5 লিখবেন। দেন আপডেট কার্ড আপডেট করে দিবেন, তাহলে দেখবেন যে 5 জোড়ার যত দাম আসে সব এখানে টোটাল হয়ে যাবে। দেন এই যে ডেলিভারি চার্জ ছিল আমাদের 500 টাকা, 14,000 টাকার সাথে 500 টাকা অ্যাড হয়ে যাবে। তারপর কত হবে, 14,500 টাকা। ওকে, তারপর কি করবো আমরা, যে প্রসিড টু চেকআউটে ক্লিক করবো। প্রসিড টু চেকআউটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন দিতে বলবে। তা আমার তো নাম সবসময় সেভ করাই থাকে, যখন এক ক্লিকে নিয়ে নিছেন আপনি এখানে আপনাদের নাম, কোম্পানির নাম দিলেও হবে, না দিলেও হবে, কান্ট্রি, মানে এইসব ইনফরমেশন গুলো একটু দিয়ে দিবেন। যে কোনো একটা ফোন নম্বর দিবেন। ফোন নম্বর দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে টোটাল চলে আসবে। টোটাল কত বিল আসছে আমাদের, 14,500 টাকা। এখন আপনি পেমেন্ট কিসে করবেন, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, ক্যাশ অন ডেলিভারি নাকি বিকাশ। তো যদি আমরা বিকাশ সিলেক্ট করে দেন, বিকাশে পেমেন্ট করবো, তাহলে দেখেন এখানে কি বলছে, আমার টোটাল বিল কত আসছে, 14,759। উপরে ছিল কত, 14,500, এখন 14,759 কেন দেখাচ্ছে এখানে, যে 1.58%। Exactly, ওই যে চার্জ দিতে বলছিলাম সেটা। আর এটা হচ্ছে কি আমাদের বিকাশ নাম্বার, সবাই এই নাম্বারে পেমেন্ট করে দিবেন। আর পেমেন্ট করার পরে আপনি যেই নাম্বার থেকে পেমেন্ট করছেন, মানে আপনার যে নাম্বার থেকে পেমেন্ট করছেন সেই নাম্বারটা এখানে বসাই দিবেন। আর প্রত্যেকটা বিকাশের তো একটা ট্রানজাকশন আইডি থাকে, সেই ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন। কারণ ওই ট্রানজাকশন আইডি দেখলে তো বুঝতে পারবে যে হ্যাঁ এই নাম্বার থেকে এত টাকা আসছে, এইটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে ট্রানজাকশন আইডি, তার মানে সে অর্ডার করছে। দেন হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে। ওকে, তাহলে একটা অর্ডার প্লেস হয়ে যাবে, আর হচ্ছে আপনাকে একটা ইনভয়েস দেওয়া হবে। ওকে, তো এই সেম প্রসেস আমি সবাইকে 2-3 মিনিট টাইম দিচ্ছি, আপনারা যে যার মতো অর্ডার করেন, তারপর আমরা দেখি আমাদের ওয়েবসাইটে অর্ডার আসে কিনা। ওকে, পেমেন্ট জি বলেন। এই লিংকটা একটু দিয়ে দেন তো। ওকে, আমি এটা কাজ করি, ওটা লিংক একবারে দিয়ে দিই। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে একটা, জি স্যার বলেন। এই ধরনের ওয়েবসাইট গুলোতে ব্লগ লেখা যায় না? কি লেখা যায় না ভাইয়া? ব্লগ 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 ব্লগ, হ্যাঁ ব্লগ লিখতে পারবেন। এটা ব্লগের জন্য আমাদের জায়গা আছে, তো এটা আমাদের ব্লগ পেজ আছে, আপনি এখানে ব্লগ লিখতে পারবেন। মানে অনেকে আছে না ব্লগ লিখে কিছু আর্ন করে, সেটা করা যাবে না এখান থেকে? সেটা করা যাবে না। আপনি হয়তো বা অ্যাডসেন্স এর কথা জানতে চাচ্ছেন। ই কমার্স ওয়েবসাইটে কখনো গুগল অ্যাডসেন্স দেয় না। গুগল অ্যাডসেন্স এ শুধুমাত্র ব্লগ সাইট গুলোতে। এখানে ব্লগ লেখার অপশন আছে, বাট সাইটটা ই কমার্স সাইট। আচ্ছা, যখন প্রোডাক্টগুলো মানে কাস্টমার পারচেস করবে তখন আমরা কোথায় দেখতে পাবো ওই প্রোডাক্টগুলো? একটা গুগল শিটে তো আমরা দেখতে পাবো। হ্যাঁ, সেটা আমি দেখাচ্ছি, সবাই কেনাকাটা শেষ করে তারপর 2-3 মিনিট টাইম দিয়েছি। আচ্ছা আচ্ছা, আর তাহলে ভাই ওই শিটটা কি আমাদের আলাদাভাবে তৈরি করতে হবে নাকি? কিছুই করতে হবে না, সবকিছু ই কমার্সে রেডি করা আছে। ও আচ্ছা, কুপন চাচ্ছে, কুপন তো আমরা এখন দিব। কুপন তো এখন আমি বানাই না। আচ্ছা, আমি একটা কাজ করি, কুপন বানানো দেখাই দিই, কুপন চাইতেছে ভাই। কুপনও দিয়ে দিই। ওকে ঠিক আছে, আমি একটা কাজ করি, আপনাদেরকে কুপন দিয়ে দিচ্ছি। ওকে, একটা কুপন আমরা তাহলে কিভাবে ক্রিয়েট করতে পারি দেখেন। ফার্স্টে হচ্ছে আপনাকে ই কমার্সে আসতে হবে, আসার পর হচ্ছে কুপনসে চলে যাবো আমরা। ওকে, দেন এখানে আসার পরে আমরা হচ্ছে এই যে ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন, এখানে ক্লিক করব। ওকে, আর এখানে এবার হচ্ছে আমরা এই যে জেনারেট কুপনে ক্লিক করলাম, এটা হচ্ছে কুপন কোড, এটা আমি কপি করে রাখি। আর আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিই ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, আর ডিসকাউন্ট হচ্ছে আমরা দিয়ে দিই 1,000 টাকা। ওকে, এবার এটাকে আমি এক সেকেন্ড, ওকে 1,000 টাকা, এবার আমি এটাকে পাবলিশ করে দিই। তো আপনাদের আমি পার্সেন্টেজ আকারে দেওয়া যাবে না? পার্সেন্টেজ আকারে, হ্যাঁ পার্সেন্টেজে দেওয়া যাবে, তাতে সহজ হয়, এই জন্য আমি ফিক্সড একটা দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা এই কোডটা ইউজ করেন, এখানে যেটা দিয়েছি এটা আপনারা ইউজ করেন। ওকে, আর কোনো কোশ্চেন? হ্যাঁ ভাই, আমার একজন পরিচিত, সে গ্রোসারি শপ খুলতে চাইছে, বুঝতে পেরেছেন? গ্রোসারি শপ, মানে ডোমেইন কি
তো আমি যদি এই পদ্ধতিতে ডোমেইন কিনে তাকে হ্যান্ড ওভার করে দিয়ে কাজগুলো করে দিই, তাও তো হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে, সেম প্রসেস। সেম পদ্ধতি। হ্যাঁ, এগুলোকে ব্র্যান্ডিং বা প্রচার করার জন্য এটা যদি আমি শপিং অ্যাপস ক্যাম্পেইন করে গুগলের সার্চ বারের প্রথমে নিয়ে যাই, সেটা করা যাবে। সেটা করা যাবে, সমস্যা নাই। বাট নতুন যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলোতে আমাদের প্রথমে উচিত হচ্ছে সার্চ অ্যাডস দেওয়া অথবা সোশ্যাল মিডিয়াতে অ্যাডস দেওয়া। শপিং অ্যাডসের খুব বেশি ভালো একটা রেজাল্ট আপনি আনতে পারবেন না। সেক্ষেত্রে বাজেট অনেক বড় বাজেট দিয়ে নামতে হবে। তাহলে তার জন্য প্রথমে পিপিসি ক্যাম্পেইন রান করা যেতে পারে। জি, প্রথমে হচ্ছে আপনি সার্চার্স ক্যাম্পেইন, যেটা সেটা ডিসপ্লেতে কখনোই দিবেন না এই টাইপের ওয়েবসাইটের জন্য। সার্চার্স ক্যাম্পেইন দিবেন আর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিতে পারেন। মানে এটা দিয়ে আমি সার্চ ক্যাম্পেইনও করতে পারবো। জি, সার্চ ক্যাম্পেইন তো সকল যে কোনো ওয়েবসাইটের জন্য করা যায়। যে কোনো ওয়েবসাইট দিয়ে করা যায়, কিন্তু শপিং ক্যাম্পেইনের জন্য আমার হচ্ছে E-commerce ই website স্টোর লাগবে। দরকার হবে, ই কমার্স ওয়েবসাইট লাগবে, যেটাকে বলা ই স্টোর, তাই তো? জি জি, স্টোর বলা হয়, অনলাইন স্টোর বলা হয়, অনলাইন শপ। আপনাদের কেনাকাটা শেষ হয়েছে নাকি এখনো শপিং করতেছেন আপনারা? আপুরা তো আছে না, তোমরা আবার সত্যি সত্যি মনে করে কিনতেছে কিনা? ভাইয়া ভাইয়া ট্রানজেকশন আইডিটা কিভাবে পাবো ভাইয়া? ওইটা আনুমানিক একটা দিয়ে দেন, আপাতত আমরা জাস্ট ট্রাই করতেছি। আমি তো আর মিলাবো না যে আপনি সত্যি সত্যি পেমেন্ট করছেন কিনা, ঠিক আছে? তো কয় অক্ষরের হলে ভালো হয় সেটা? যে কোনো একটা দিলে ওখানে নিয়ে নেবে, কিন্তু যখন এটা অরিজিনালি যখন কাজ করবে তখন তো আমি যে কোনো একটা দিলি হবে না, তখন তো আমি মিলিয়ে দেখবো যে আসলে ম্যাচ করতেছি কিনা। আচ্ছা, আমরা দেখি কোনো অর্ডার আসবে কিনা। তো অর্ডার আসছে কিনা সেটা চেক করার জন্য আমাদের হচ্ছে আমাদের ড্যাশবোর্ড আসতে হবে, দেন আমরা একটু রিফ্রেশ দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের যে ই-কমার্সের উপরে মাউস রাখবো, মাউস রাখলে আমরা যে অর্ডারে চলে যাব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের 6টা অর্ডার চলে আসছে অলরেডি। তো আমরা এই অর্ডারসে ক্লিক করব, তাহলে দেখি কারা কারা আমাদেরকে অর্ডার করছেন। তো আমরা নামগুলো বলি। প্রথমটা তো আমি করছিলাম, সাকিবুল ইসলাম, প্রসেসিং এ আছে 14,700 এত টাকা। তারপরে করেছেন হচ্ছেন মাহাতাব তামিম, এরপরে আব্দুল্লাহ আল মামুন, তৌফিকুল ইসলাম, আলামিন, শাকিল আহমেদ, জাকিব আদিল, আরিফিন, আজাদ। এরা সবাই হচ্ছে কি করছে, অর্ডার করছে। এখন সাপোজ যেমন ধরেন ওনারাও কিন্তু অর্ডার করতে পারছে, বাট ওনাদের বিকাশ নাম্বার আর ট্রানজাকশন আইডিটা ওনারা দেন, এটা ছাড়াই ওনারা কি করছে, অর্ডার করছে। বাট আমি কিন্তু ওনাদেরকে কখনোই ডেলিভারি দিব না, কারণ ওনাদের পেমেন্ট আমি পাইনি। আবার মনে করেন ওনাদের নাম্বার আর ট্রানজাকশন আইডি দিচ্ছে, বাট আমি এখন ম্যাচ করবো, ম্যাচ করার পর যদি মিলে তাহলে তো ঠিক আছে, আর যদি না মিলে তার মানে ওনাদের টাকা পয়সা আমি পাইনি। ওকে, তো আমরা দেখি আসলে এটা আমরা বুঝি কিভাবে পড়ে। তো আমি তো এখানে ক্লিক করি, যার অর্ডার তার আমি যদি অর্ডারে ক্লিক করি, তাহলে এখানে আমরা এই যে দেখতে পাবো যে সে কবে কখন অর্ডার করছে, কি অর্ডার করছে, সে পেমেন্ট করছে নগদে। ঠিক আছে, যদি আমরা নগদ সেট আপ করে রাখি নেই। তো নগদে টোটাল কয়টা, 3টা এত। আর এখানে টোটাল হিসাব চলে আসছে, টোটাল এত টাকা বিল। কুপনের জন্য হচ্ছে 3,000 টাকা ডিসকাউন্ট, এক একটা প্রোডাক্টে 1,000 টাকা করে ডিসকাউন্ট পেয়েছে, টোটাল 3,000। আর শিপিং এর জন্য খরচ হচ্ছে 500, টোটাল এত টাকা তার হচ্ছে বিল। ওকে, এবার ধরেন আমি তাকে ডেলিভারি দিয়ে দিই, সাপোজ আমি তাকে হচ্ছে ডেলিভারি করে দিয়েছি, তাহলে তার এই যে এটা কি অন হোল্ডে থাকবে, থাকবে না, এটা থাকবে হচ্ছে কমপ্লিটেড, অর্থাৎ অর্ডারটা আমি কমপ্লিট করে ফেলেছি। দেন আমি এটাকে আপডেট করে দিব, তাহলে আমার এই অর্ডারটা কমপ্লিট। আর এই সেম প্রসেসে আমাদের যতগুলো অর্ডারই আসুক না কেন, সবগুলো অর্ডারই আমরা কি করব, কমপ্লিট করে দিব যখন আমরা ডেলিভারি করবো, চেক করে করবো। ওকে, আর যারা আমাদেরকে অর্ডার করবে তাদেরকে আমরা সবাইকে পাবো হচ্ছে আমরা এই যে কাস্টমার্স, এখানে আমরা ক্লিক করলে আমরা সব কাস্টমারদের আমরা লিস্ট দেখতে পাবো সম্পূর্ণ। ওকে, এই যে এখানে দেখতে পাবেন অটোমেটিক সব রেডি হয়ে যাবে, এগুলো আপনাদের রেডি করতে হবে না। এই যে এখানে একটু স্ক্রিনটা এখন ছোট করি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন যত কাস্টমার প্রোডাক্ট অর্ডার করছে সবার নাম চলে আসছে, দেখেন এখানে সবার নাম দেখা যাচ্ছে, সবার ইউজার নেম দেখা যাচ্ছে, তারপর লাস্ট কবে অ্যাক্টিভ ছিল সেটা দেখা যাচ্ছে, প্রত্যেকের ইমেল অ্যাড্রেসটাও কিন্তু আমার কাছে চলে আসছে প্রত্যেকের। ওকে, ইমেল অ্যাড্রেস আমার কাছে চলে আসছে, এদের কাছে পরবর্তীতে আমি ইমেল মার্কেটিং করতে পারবো, এদেরকে বারবার বিভিন্ন ইমেল করে করে জ্বালাইতে হবে। তারপর এরা এই পর্যন্ত কয়টা অর্ডার করছে, টোটাল কত টাকা শপিং করছে, এভারেজ কত টাকা শপিং করছে, তারা কোন কান্ট্রিতে থাকে, তাদের সিটি কোনটা, তাদের রিজিয়ন কোনটা, তারপর হচ্ছে তাদের জিপ কোড কত, সেগুলো আমি এখানে পেয়ে গেছি। এরপর হচ্ছে আমি যদি রিপোর্টে চলে যাই, তাহলে হচ্ছে আমার সেলের যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো আমি দেখতে পাবো যে আমার আজকে টোটাল কত সেল হয়েছে, 7 দিনে কত হয়েছে, এই মাসে কত হয়েছে। তো আজকে টোটাল আমরা অনেক টাকা বিজনেস করে ফেলছি, আমরা প্রায় 41,396 টাকা প্রোডাক্ট সেল করে ফেলছি, অনেক লাভবান হয়েছে। ওকে, এই হচ্ছে প্রসেস।
এখন শুধু আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে আর থিমটা কাস্টমাইজ করতে হবে। তো এই কাস্টমাইজেশন আমরা নেক্সট ক্লাসে দেখবো, প্লাস আমরা আরেকটা থিমও দেখবো পাশাপাশি। বুঝতে পারছি সবাই? জি ভাই আমি বুঝতে পারছি। ভাইয়া কয়েকজন কাস্টমারের যে তথ্য আসলো না, মানে আপনি বলেছিলেন যে তাদের কাছে প্রোডাক্ট আপনি পাঠাবেন না, এইটার কারণটা কি? আমরা তো ধরেন আমি ক্যাশ অন ডেলিভারি দেওয়াতে আমার ডান পাশে তথ্যগুলো শো করেনি, তাই সরি আমি তাহলে খেয়াল করি না, আমরা হয়তো ক্যাশ অন হ্যাঁ, ডেলিভারি দিয়েছিলেন সেজন্যই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওটা হয়তো বিকাশ ছিল না, ওটা চেক করে দেখি। এটা ভিতরে ঢুকলে আসলে দেখা যাবে, আমরা যে অর্ডারটা চেক করি তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ এই যে এটা ঠিক আছে, তাহলে ভিতরে ঢুকে আমাদের দেখতে হবে যেটা আসলে কিভাবে সে অর্ডারটা করছে। ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো। এখান থেকে তাকে তো সব ডিটেলস চলে আসে, একদম ইমেল থেকে শুরু করে ফোন নম্বর সবকিছু কিন্তু চলে আসে। আর এই যেখানে লেখা আছে পেমেন্ট দিয়ে ক্যাশ অন ডেলিভারি, তো যেহেতু সে বলছে ক্যাশ অন ডেলিভারি, তাহলে আর তাকে প্রোডাক্ট পাঠাইতে আমার সমস্যা নেই। ঠিক আছে, এবার ক্লিয়ার তো সবাই? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এবার একটু হচ্ছে আপনারা আপনাদের মেইলটা একটু চেক করেন, দেখেন কোনো মেইল গেছে কিনা আপনাদের কাছে যারা অর্ডার করছেন। আমি আমারটা চেক করে দেখি কোন মেইলটা ইউজ করছিলাম আমরা এখানে। জি ভাইয়া গেছে, মাই ব্লগ থেকে একটা মেল আসছে। মাই ব্লগ হচ্ছে আমাদের ওয়েবসাইটের নামটা আমরা চেঞ্জ করে নিই, মাই ব্লগ আছে এই জন্য। তো বুঝতে পারছি যে সম্পূর্ণ প্রসেস, যে ই কমার্স কেন ইম্পর্টেন্ট ই কমার্স ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেসে। জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, অনেক কঠিন নাকি বুঝতে পারলে খুবই ইজি? ভাইয়া বুঝতে পারলে খুবই ইজি ভাইয়া। সেটাই। এখানে ভাইয়া একটা কঠিন ধাপ আছে, যেটা হচ্ছে প্রোডাক্ট আপলোড এবং ডেসক্রিপশন দিয়ে সবকিছু সেট এখানে একটু আপনার ক্রিয়েটিভিটি আমার মনে হয় এই যে তরিকুল ভাইয়া যেটা বললো ওটা একটু রিসার্চ করলে মনে হয় ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু ভালোভাবে ঘাটাঘাটি আসলে সবকিছু হচ্ছে কি প্র্যাকটিসে। যেমন ধরেন এই আজকে আমি যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটা আমি যখন আমার লাইফে প্রথমবার নিয়েছিলাম তখন আমি অনেক মানে সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যেমন ধর আমার কুপন কোড ঠিক মতো জেনারেট হচ্ছিল না, আর তারপর হচ্ছে প্রোডাক্ট আমি 2-3 বার আপলোড দিতে গিয়ে ফেল হয়ে গেছি স্টুডেন্টের সামনে। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে কি আপনি যতটা প্র্যাকটিস করবেন, যত বেশি ইউজ করবেন, তত আপনার সুবিধা হবে। এটা আপনার কাজ প্র্যাকটিসের উপর বেস করে না। তো আপনার যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি দেখবেন যে কাজগুলোতে আপনি এক্সপার্ট হচ্ছেন। যেমন এখন আমি কিন্তু আগে বলি তারপরে কিন্তু কাজ করে বলি যেটা রেজাল্ট কি হবে। আগে কিন্তু আমি প্রথম এই সাহসটা পাইতাম না, আমি ভাবতাম এটা যে বলতেছি এটা বলার পর এখানে ক্লিক করার পর যদি এটা না হয় তখন আমি মুখ করে রাখবো, এরকম একটা ভয় কাজ করতো। বাট এখন কিন্তু এটা হয় না। এই সবকিছু হচ্ছে কি আপনার একটা জিনিস নিয়ে চর্চা থাকতে হয়, যত বেশি চর্চা থাকবে তত আপনার হচ্ছে এই জিনিসটা করতে সুবিধা হবে। তাছাড়া ভাইয়া ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তো ভিন্ন ভিন্ন রকমের হয়ে হ্যাঁ, থাকে, একজনের requirement তখন একটা মনে ভয় চলে আসে যে হুম। থেকে আমি পারবো কিনা। আসলে একটু ঘাটাঘাটি করলেই হয়ে যায়। সবসময় একটা কাজ করবে, সেটা হচ্ছে যখনই নতুন কিছু একটা শুনবেন বা নতুন কোনো কিছু একটা আপনার সামনে আসবে, আপনি ওইটা নিয়ে একটু ইউটিউবে ঘাটাঘাটি করে 4-5টা ভিডিও দেখবেন, আপনার ওটার উপর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। যে কোনো ওয়ার্ড, একটা মনে করেন নতুন একটা ওয়ার্ড শুনছেন মার্কেটিং এর জগতে এসে যে এটা তো শুনছি, এটা তো ভাইয়া কোনো ভাইয়া বলে না, এক্সপোর্টার থেকে শুনি, এটা কি একটু ঘাটাঘাটি করি, দেখবেন যে আপনি জিনিসটা সম্পর্কে ভালোভাবে বুঝে গেছেন। কারণ আপনার যখন বেসিকটা একটু তৈরি হয়ে যায় তখন আপনার বাকি যে কোনো জিনিস আপনার বুঝতে খুব বেশি একটা কষ্ট হবে না। তো ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো, আশা করি মোটামুটি বুঝতে পারছেন। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, আমি যদি ডোমেইন কিনতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ডোমেন আপনি কিনতে চাইলে তো কিনতে পারবেন যে কোনো সাইট থেকে, যেসব সাইট থেকে ডোমেন কেনা যায়। বাট মানে শুধু আপনারা domain- কিভাবে হেল্প করবেন? আপনি যদি গোডারি বা ব্লুস্ট থেকে কিনতে চান বা নেমকিট থেকে কিনতে চান, সেক্ষেত্রে তো হচ্ছে আপনার ওই যে ডলার দিয়ে কিনতে হবে। আর এছাড়া যদি হচ্ছে কোনো লোকাল সাইট থেকে কিনতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মানে ডোমেইন মানে কিভাবে কিনলে ভালো হয়? অ্যাকচুয়ালি ডোমেন তো ভালো খারাপ না, ডোমেন আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, ডোমেন সব জায়গায় সেম। হোস্টিং এর একটা ব্যাপার থাকে, যে হোস্টিং এখানকারটা একটু ভালো, ওখানকার একটু নর্মাল। ডোমেন সব জায়গায় সেম, ডোমেন আপনি দুনিয়ার জায়গা থেকে নেন। হ্যাঁ, ডোমেইন গুলো বিক্রি করে কার অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি যে কারা বিক্রি করে সেটা সঠিক আমিও জানি না, বাট কিছু ওয়েবসাইট আছে ওদের ওখান থেকে ডোমেন রেজিস্ট্রেশন করা যায়। বাট এটার যে টাকাটা অ্যাকচুয়ালি কে পায় সেটা আমি সঠিক জানি না। মানে কত চার্জ ডোমেইন কেনার জন্য? এভারেজে ডোমেনে এখন বর্তমানে দাম হচ্ছে $9 করে, যে কোনো ডোমেন .com ডোমেন যেগুলো, ওগুলো সব প্রাইস হচ্ছে $9 করে। ই কমার্সের জন্য এই ডোমেইন গুলো?
.com ডোমেন যত আছে .com ডোমেন সব $9, এছাড়া .net ডোমেন আছে, .org আছে, .in আছে, .co আছে, অনেক ধরনের ডোমেন আছে। নেমজিপ আর ব্লু হোস্ট হলে ভালো হয়, ইন্টারন্যাশনাল সাইট থেকে হ্যাঁ। অথবা সাইট গ্রাউন্ড থেকে নিয়ে অবশ্যই। নেওয়া আর যায়। যারা ইন্ডিয়ার যারা আছে তাদের জন্য তো সবচেয়ে ভালো অপশন হচ্ছে GoDaddy। কি বলেন হ্যাঁ GoDaddy আমি দেখাচ্ছি সাইটটা। দেখান তো। এই সাইট থেকে আপনারা ডোমেন কিনতে পারেন, ঠিক আছে? এখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে যদি কিনেন সেক্ষেত্রে আপনাদের দাম একটু কম পড়বে। যে .com ডোমেন এখানে $3 করে দেখাচ্ছে, বাট আর একটু দাম বেশি পড়বে, বিভিন্ন চার্জ টার্জ আছে, ওগুলো মিলাই দিলে আর একটু বেশি হয়তো বা পড়বে, ঠিক আছে? কত গেল $6 মতো। জি, আর আপনারা এই ইন্ডিয়ান ইয়ে থেকে কিনতে পারবেন, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি সাপোজ এখানে কোনো একটা ডোমেন সার্চ করি, কি নামে সার্চ করবো, সব তো অ্যাভেলেবল পাওয়া যায় না। একটু প্রসেসটা দেখিয়ে দেন কেন, আমি চিনি না। যেমন এটা ধরেন অ্যাভেলেবেল আছে, তো এখানে দেখাচ্ছে এটা কত $3 মতো করে দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনার এখান থেকে যদি আপনারা জানেন যে .com আছে, .net আছে, কোনটার কত, তো এখান থেকে আপনি যে সিলেক্ট করে কিনতে পারবেন। লাইক আমি যদি এডিটে ক্লিক করি তাহলে এখানে চলে আসবে। দেন এগুলোকে যেভাবে জুতা কিনছেন ওই সেম ভাবে ডোমেনও কিনতে হবে। এটা তো ভাইয়া 2 এই ইয়ার রেজিস্ট্রেশন ভাইয়া, 2 ইয়ার রেজিস্ট্রেশন। এই যে 1 বছরেরটা আছে, তারপরে আমি কি করব 2 ইয়ার পরে? এরপর তো রিনিউ করতে হবে। ডোমেন তো প্রতি বছর বা 2 বছর 3 বছর পর পর যত মানে মেয়াদ শেষ হয়ে গেলে আবার নতুন করে রিনিউ করতে হবে। ভাই, আমি যখন ওখান থেকে প্লেস অর্ডার করে ওটা কিনবো, তারপরে আমি ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করবে কিভাবে? আপনাকে এখানে আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন করলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আপনাকে তারপরে সি প্যানেল দিয়ে দিবে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝেছি ভাই, একটু হেল্প করবেন যখন কিনবো আমি। আচ্ছা, সমস্যা নেই। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো।